হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরো একটা লাইভ ক্লাসে, সিকিউ স্পেশাল লাইভ ক্লাসে, কেমিস্ট্রি মিশন A প্লাস সিকিউ যে লাইভ ক্লাসটা, সেখানে আমি চলে আসছি ফারদিন ভাইকে নিয়ে। সো যেটা কথা ছিল আসলে যে ভাইয়া যারা আসলে সিকিউ নিয়ে একটু স্ট্রাগল করতেছো, ভাইয়া একটু ডিটেইলস আকারে দেখায় দেন, বুঝায় দেন। সো তাদের জন্য লাইভ ক্লাসটা মানে শুধুমাত্র যে তাদের তা না, সবারই জন্য পুরো বইটা একটা রিভাইজ করে দেওয়ার মতো। সো এবার একটু ধরে ধরে একটু ধীর সুস্থে শুধুমাত্র সিকিউ এর দিকে ফোকাস করে কিন্তু আজকের ক্লাসটা। সো প্রথম চ্যাপ্টার তো টোটাল 12টা, আমরা চেষ্টা করব 2 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করে দিতে, যাতে 10টা থেকে 12টা পর্যন্ত। আমরা এটা মনে করব না 2 ঘন্টার মধ্যে এক একটা চ্যাপ্টারে 20টা করে সিকিউ সলভিং তো সম্ভব না আসলে, দরকারও নাই। এক একটা চ্যাপ্টারে 20টা সিকিউ এর কোনো দরকারও নাই, কারণ সব টাইপের মানে 100 টাইপের প্রশ্ন আসে না, আসে কয়েক টাইপের প্রশ্ন। এন্ড প্রত্যেক টাইপের প্রশ্ন আমরা ইনক্লুড করার চেষ্টা করছি এখানে। এন্ড ক খ নিয়ে তোমাদের অনেকের সমস্যা আছে, ক খ এর জন্য একটা আলাদা সাজেশন আমরা গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিব। তো আজকে যত কথাবার্তা, দুই একটা ক খ নিয়ে কথা বলবো, বাট ম্যাক্সিমাম কথাবার্তা গ ঘ নিয়ে বলবো। তোমাদের উদ্দীপক ধরতে অনেক সময় প্যারা হয়। তো এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? সবাই একটু জানাই যে সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছে কিনা, শুনতে পারতেছে কিনা। আচ্ছা, সাজেশনটা কি সিএম সবাই পাবে? কিসের সাজেশন ভাই? তুই যে বললি ক খ নাম্বারে, ক খ যে সাজেশনটা, সেটা হ্যাঁ সবাই পাবে গ্রুপে, ইনশাল্লাহ সবাই পাবে, বাট এই স্লাইডটা সবাই পাবে না। আজকে গিয়ে যারা এফআরএল ক্লাস শেয়ার দিছে, আর আজকের যে সিকিউ ক্লাসটা, এটা যারা শেয়ার দিবা তারা কিন্তু এই স্লাইডটা পেয়ে যাবা। সো ওভারঅল পুরো এফআরএল এর যে স্লাইডটা, সেখানে এই সিকিউ গুলো ছিল। তো প্যারা নিও না, আজকে আর সময় নষ্ট না করে, যেহেতু অনেক রাতে তোমরা কষ্ট করে লাইভ দেখতে চলে আসছো, তোমাদের যে কাজ সেটা এফআরএল যারা শেয়ার দিছো এটা শেয়ার দিবা। জাস্ট শেয়ার দিয়ে একটা ফর্ম দিয়ে দিব, ফিল আপ করবা, তোমাদের কাছে এটা পিডিএফ চলে যাবে, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে যে ব্যাপারটা যে ভাই এই জিনিসটা একেবারেই ক্লিয়ার। তোমাদের যাদের ফ্রেন্ড পরবর্তীতে এসে বলবে ক খ এর সাজেশন চাই, ক খ এর সাজেশন চাই, ক খ এর সাজেশন চাই, দয়া করে বলবা ভাইয়া ক্লাসটা শেয়ার করে রেখে দাও। শেয়ারটা তো আমার কাছে করে লাভ নাই, তোমার ফ্রেন্ডদের কাছে করো, তুমি নিজের প্রোফাইলে করো। কেন করবা? ফ্রেন্ডরাও দেখুক। মানে আমাদের ব্যাপারটা এরকম না, আমাদেরকে শেয়ার করে ছড়াই দাও, তোমার বন্ধুদেরকে জানাই দাও যে এরকম একটা ক্লাস হচ্ছে। সো মানে অনেক মানুষ জানেই না যে এরকম একটা ক্লাস আছে। সো ওরা জানলে জয়েন করতো, কেননা আমরা একসাথে করি। একসাথে কোনো কিছু করার কিন্তু মজাটাই আলাদা। এবং এই সিএমডি একটা কথা বলছিল, তোমার ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ বা আগের পরের বেঞ্চের ফ্রেন্ডরা জানলে বা জানা থাকলে কিন্তু তোমারই লাভ আসে। আসলে লাভ ভাই, এটা একটু দুষ্টামি বুদ্ধি হইলে এটা কিন্তু সত্য হয় যে পরীক্ষা হলে আমি একটু আটকাই গেলে সে আসলে একটু নিজে না পড়ে সামনের জনকে পড়া। তো অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলছে ক্লাসের মধ্যে। আমি আর না থাকি, তুই একটু কন্টাক্ট কর, আমি বাকি পার্টে যে কোনো সমস্যা আমি আছি, ঠিক আছে? ওকে, সো আসো আমরা এখন ক্লাসটা শুরু করি। সো আমরা শুরু করব একদম একটু কয়েকটা ডিটেইলস নিয়ে, যে গিয়ে তোমার কোন কোন অধ্যায় সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। দেখো, চ্যাপ্টার 3 থেকে আমি সবসময় সিকিউ আসতে দেখছি, ঠিক আছে? চ্যাপ্টার 3 ইম্পর্টেন্ট, 4 ছাড়া 4 থেকে সিকিউ আসে না এরকম হয় নাই। 5 থেকে আসে, কয়েক টাইপের আছে, খুব ইন্টারেস্টিং এই চ্যাপ্টারগুলা। অধ্যায় 6 থেকে আসবে, 7 থেকে আসবে, 8 থেকে আসবে, 10 থেকেও আসে। বাট খুব ইন্টারেস্টিং কারণে স্টুডেন্টরা কেন জানি চ্যাপ্টার 10 এটা একটু অ্যাভয়েড করতে চায়। কেন অ্যাভয়েড করতে চায় আমি জানি না, একটু কেমন যেন সেজন্য হয়তো, বাট ওরা একটু কেন জানি অ্যাভয়েড করতে চায়, বুঝছো? সো প্যারা নাই, চ্যাপ্টার 10ও এখানে রাখছি, কি কি টাইপের সিকিউ আসে সেটা আছে। আর চ্যাপ্টার 11 এর সিকিউটা না আজকে নাই। চ্যাপ্টার 11 থেকে সবচেয়ে বেশি মার্কস আসে পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি, বাট এটা আজকে নাই। তাহলে এটা কই থাকবে? এটা আগামীকাল 12টায় ক্লাস আছে, সেখানে কি আমাদের অর্গানিক কেমিস্ট্রি সিকিউটা থাকবে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেরি না করে শুরু করি গিয়ে আমাদের প্রথম চ্যাপ্টার অধ্যায় 1 রসায়নের ধারণা নিয়ে। আজকে এফআরএল ক্লাসে আমি বলছি এই অধ্যায় 1 থেকে খুব অনেক টাইপের সিকিউ আসেই না, ঠিক আছে? বলতে গেলে আসেই না, বাট যদি আসে তাহলে যে সিকিউটা আসবে সেটা গিয়ে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। শুধু এখানে যে 3টা চিহ্ন দেয়া আছে, এই 3টা চিহ্ন থেকে আসবে এমন না, অন্য যে কোনো চিহ্নই কিন্তু আসতে পারে। সো দ্যাটস ওয়াই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, এই চ্যাপ্টারের শেষে যে টেবিলটা দেয়া আছে চিহ্নের, সেই টেবিলটা ভালো করে শিখে ফেলা, ঠিক আছে? এই চ্যাপ্টারের শেষে যে টেবিলটা আছে, সেই টেবিলটা তোমরা ভালো করে শিখে ফেলবা। ওকে, বুঝতে পারছো? সো আসো, এরপর কি আমরা দেখি এখানে কি বলা হয়েছে। উদ্দীপকে কোনটি ক্যান্সার কোষ সৃষ্টি করতে পারে?
সেখানে বলা হয়েছে হচ্ছে কি, এই যে দেখো আমরা জানি কোনটা ক্যান্সার কোষ সৃষ্টি করে, তাই না? এখানে আমি বেশি সময় দিব না। ক্যান্সার কোষ সৃষ্টি করে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় চিহ্নের সাথে রিলেটেড। তো তোমার চিহ্নগুলা কিন্তু চিনতে হবে, তুমি খালি নাম পারলে হবে না, তোমার চিহ্ন কোনটা কি মিন করে সেটা পারতে হবে। গট ইট? ওকে। এরপর হচ্ছে বলছে 1 আর 2 সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করে। এটা পারার জন্য তোমার 1 নম্বর জিনিস যেটা জানতে হবে, এই 1 আর 2 দিয়ে কি বুঝাচ্ছে, 1 আর 2 দিয়ে কি বুঝাচ্ছে, এন্ড তারপর যেটা পারতে হবে এই 1 আর 2 এটার আন্ডারে কারা পড়তেছে। 1 আর 2 নাম্বার এটা যেটা আছে এটার আন্ডারে কারা পড়তেছে সেটা তোমার জানতে হবে। বুঝতে পারছি? সো আশা করি একটু দেখো অ্যান্সার গুলা দেখো। মোমের মূল উপাদান জানো হাইড্রোকার্বন, পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড কেন খাওয়া হয় সেটাও তোমাদের জানা উচিত, সাজেশনে পেয়ে যাবা। এখানে বলা হয়েছে কোনটা ক্যান্সার সৃষ্টি করতে পারে, অবভিয়াসলি 3 নাম্বার ক্যান্সার সৃষ্টি করে। আর এটা কি, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, রাইট? এটা দিয়ে কি মিন করে, এটা দিয়ে মিন করে তেজস্ক্রিয় পদার্থ, রাইট? আর হচ্ছে 1 আর 2 দিয়ে কি মিন করে, 1 আর 2 দিয়ে হচ্ছে আগুনের শিখা, যেটা দিয়ে দাহ্য পদার্থকে বুঝায়। 1 নাম্বার দিয়ে কি বুঝায়, 1 নাম্বার দিয়ে দাহ্য পদার্থকে বুঝায়, আর 2 নাম্বার দিয়ে কি বুঝায়, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর সেটাকে বুঝায় হচ্ছে আমাদের 2 নাম্বার দিয়ে। বুঝতে কি পারছি? সবাই কি বুঝছো? দেখি আমাদের সাথে কারা কারা জয়েন করছে। আমি দেখতে পাচ্ছি রিশা জয়েন করছে আমাদের সাথে, তারপর হচ্ছে শাম্মী ইসলাম জয়েন করছে, ফাতেমা জয়েন করছে, তারপর হচ্ছে শারমিন জয়েন করছে, মাহবুবু জয়েন করছে, তারপর হচ্ছে মাসুমা জয়েন করছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সারা সবাই বুঝতেছো তো, তাই না? সো চ্যাপ্টার 1 থেকে এই কয়েক টাইপেরই একটা টাইপেরই কোয়েশ্চেন আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, যদি আসে। আবার বলতেছি যদি আসে, আসবে নাকি কোনো সিউরিটি নাই, না আসার পসিবিলিটি বেশি, যদি আসে এখান থেকে আসবে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 তে হচ্ছে দেখো, চ্যাপ্টার 2 এর সিকিউ এর জন্য ব্যাপন নিঃসরণ খুব ইম্পর্টেন্ট। ব্যাপন নিঃসরণ তোমার পারতেই হবে, ঠিক আছে? সো এখানে যেমন দেখো নিঃসরণ কি বলছে, একই পদার্থে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন কেন, জানা কথা যে ভাই গলে এক টেম্পারেচারে, ফুটবে আরেক টেম্পারেচারে, মানে বাষ্প হবে আরেক টেম্পারেচার, অবভিয়াসলি আলাদা হবে। এটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে একটা জিনিস। এরপর বলা হয়েছে উদ্দীপকের প্রক্রিয়াটা কোন ধরনের পরিবর্তন। ভাইয়া দেখো এখানে কি হয়েছে, উদ্দীপকের প্রক্রিয়া কি হয়েছে, HCl আর NH4OH যুক্ত হয়েছে, বিক্রিয়া করে NH4Cl উৎপন্ন করছে। পরিবর্তন দুইটা শিখছো তোমরা, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক। তাহলে এটা কোন ধরনের পরিবর্তন হয়েছে বলো, বলো। ভৌত পরিবর্তনে কি হয়, জাস্ট অবস্থার পরিবর্তন হয়। আর রাসায়নিক পরিবর্তনে কি হয়, নতুন টাইপের পদার্থ তৈরি হয়। তো আমি আশা করি এটা তোমরা পারবা এন্ড ইজিলি এক্সপ্লেইন করতে পারবা। এখানে ধরে ধরে বলে দেওয়ার তো কিছু নাই, জাস্ট হচ্ছে এই যে এখানে সবগুলার অ্যান্সার দেয়া আছে, সবগুলার অ্যান্সার দেয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে ধরায় দিব, তোমরা পারবা, পারা উচিত, পরশুদিন পরীক্ষা, রাইট? ওকে। এরপর ঘতে কি বলা হয়েছে, ঘতে বলা হয়েছে হচ্ছে গিয়ে যে উৎপন্ন সাদা ধোঁয়া কিন্তু এই যে NH4Cl এর সাদা ধোঁয়া, এটা বলছে এ প্রান্তের কাছাকাছি কেন হয়েছে, বি প্রান্তের কাছে কেন হয় নাই। বুঝো, এখানে তোমার চলে আসতেছে ব্যাপনের আইডিয়াটা, সেটা হচ্ছে HCl গ্যাস এদিক গেছে, তারপর হচ্ছে NH4OH এদিক যাওয়া শুরু করছে একটা নির্দিষ্ট সময় পর, একটা ফিক্সড সময় পর। ধরো আমি আর ফারদিন ভাই তো একটু মোটু, রাইট? সো জানো তোমরা, তো আমি আর ফারদিন ভাই যদি দৌড়ানো শুরু করি, আমি আবার বলতেছি, আমি আর ফারদিন ভাই যদি দৌড়ানো শুরু করি, তাহলে কি হবে, কে আগে দৌড়াবে, আমি আগে দৌড়াবো, তাই না? যদি বলো যে 10 সেকেন্ডের মধ্যে কে কত দূরে যাও, কে বেশি দূরে যাবে, আমি বেশি দূরে যাব, তাই না? দ্যাটস ওয়াই হচ্ছে এই দুইটার মধ্যে যার ভর কম, কোন ভর, আণবিক ভর কম, সে হচ্ছে বেশি ডিস্টেন্স পার করবে সেম টাইমে। সো দ্যাটস ওয়াই হচ্ছে কোনো একটা বেশি ডিস্টেন্স পার করবে NH4OH আর HCl এর মধ্যে, আরেকটা হচ্ছে কম ডিস্টেন্স পার করবে। বুঝতে কি পারছি? এখন কোনটা কম ডিস্টেন্স পার করবে, কোনটা বেশি ডিস্টেন্স পার করবে, চলো দেখে আসি। সো আমরা জানি আণবিক ভর, HCl এর আণবিক ভর হচ্ছে, HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, আর NH4OH না, বেসিক্যালি এটা প্রশ্নে ছিল হচ্ছে NH3 ছিল তোমাদের, ঠিক আছে? যদি বলে হচ্ছে NH4OH হলে কাহিনী চেঞ্জ হয়ে যাবে, বাট কোয়েশ্চেনে ছিল NH3। আর যদি বলে HCl আর NH3 তখনও কিন্তু একই জিনিস হবে। তো দেখো যখন হচ্ছে কি NH3 আসতেছে তখন কি হবে, এই দিক থেকে এটা গেল, এইখান থেকে NH3 আসলো, কার ভর কম, NH3 এর ভর কম, দ্যাটস ওয়াই হচ্ছে NH3 বেশি ডিস্টেন্স পার করে ফেলবে। বুঝতে কি পারছি? ওকে, ভেরি গুড। আগে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে CQ2,
কোয়েশ্চেনই নাই হয়ে গেছে। আচ্ছা, এরপর বলছে উদ্দীপকের 1 নাম্বার বিকারে তাপীয় বক্ররেখায় কয়টা আনুভূমিক রেখা পাওয়া যাবে? 1 নাম্বারটা কে? 1 নাম্বার হচ্ছে বরফ, রাইট? আমি এখানে ছোট করে দেখাই দিই। দেখো, বরফ যখন হচ্ছে বরফ ছিল তখন অবভিয়াসলি ওটা টেম্পারেচার মাইনাস ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। তারপর হচ্ছে পানি হইছে কততে? 0-তে। তারপর হচ্ছে গিয়ে বাড়ছে বাড়ছে বাড়ছে, তারপর 100-তে গিয়ে এটা বাষ্প হবে, ঠিক আছে? তাহলে দেখো, -5 থেকে তুমি যখন তাপ দেওয়া শুরু করবা, তুমি যখন কি করবা, তাপ দেওয়া শুরু করবা, এটা হ্যাং হয়ে গেছে। তাপ দেওয়া যখন শুরু করবা -5 পর্যন্ত আসবে বরফের টেম্পারেচার। তারপর কি হবে? কিছুক্ষণ দেখবা তাপমাত্রা স্থির থাকবে। এইটা হচ্ছে একটা আনুভূমিক রেখা, হরাইজন্টাল লাইন, ঠিক আছে? আনুভূমিক রেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তারপর হচ্ছে আবার হচ্ছে এটা যত তাপ দিবা উপরে উঠবে। এই সময় কি হয়েছে বলতো? বরফ গলে পানি হয়েছে। এই সময় তুমি যত তাপ শক্তি দিছো তাপমাত্রা বাড়ে নাই, এই তাপ শক্তি ইউজ করে বরফ গলে পানি হয়েছে, তাই তাপমাত্রা বাড়ে নাই। সো সময় গেছে বা তাপমাত্রা দিছো কিন্তু তাপ দিছো, কিন্তু হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হয় না। এটা হচ্ছে একটা হরাইজন্টাল লাইন। আবার যখন 100-তে পৌঁছায় যাবে, 100-তে পৌঁছায় যাবে, তখন হচ্ছে আবার পানি হচ্ছে বাষ্পে পরিণত হবে। এখানে আরেকটা হরাইজন্টাল লাইন বা আনুভূমিক রেখা তৈরি হবে। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি হবে? এবার চলে গেল। তাহলে কয়টা আনুভূমিক রেখা পাইছো? 2টা। সুন্দর করে এই গ্রাফটা বইয়েও দেয়া আছে, সুন্দর করে গ্রাফটা আঁকবা, একটু করে ডিসক্রাইব করবা। কই গেল? সুন্দর করে গ্রাফটা আঁকবা, ডেসক্রাইব করবা কোথায় কি আছে। এখানে পানি আছে, এখানে বরফ আছে, এই জায়গায় হচ্ছে পানি থেকে বরফ হচ্ছে, তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা, এখানে পানি থেকে বাষ্প হচ্ছে। তো এই জিনিসগুলো একটু সুন্দর করে এক্সপ্লেইন করে দিবা, ফুল মার্কস পাবা। গ্রাফটা আঁকতে হবে, এটা যদি না আঁকো কোনো মার্ক মানে 1 দিতাম, আমি হলে 1 দিতাম এটা না আঁকলে। ওকে, এরপর বলছে হচ্ছে গিয়ে এখানে এক্সপ্লেইন করা আছে। এক্সপ্লেইন করাচ্ছে গ্রাফটা প্রপারলি আঁকা ইম্পর্টেন্ট। তুমি কিভাবে এক্সপ্লেইন করতেছো না করতেছো তার চেয়ে গ্রাফ আঁকা ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি। ওকে, এরপর হচ্ছে দেখো, এরপরে কি বলছে যে 2 নাম্বার বিকারে তাপীয় বক্ররেখা 1 নাম্বারের মতোই হবে নাকি? 2 নাম্বার বিকারে কে আছে? ন্যাপথালিন। এটা কেমন? এটা কেমন বলতো? ন্যাপথালিন হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত পদার্থ। ন্যাপথালিন আমার কেমন পদার্থ? ন্যাপথালিন হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত পদার্থ, ঠিক আছে? তো এই যে আমার একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আছে, কে আছে? ন্যাপথালিন আমার একটা কেমন পদার্থ আছে? ঊর্ধ্বপাতিত পদার্থ আছে। কেন এটা ঊর্ধ্বপাতিত পদার্থ? কারণ হচ্ছে এই কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়ে যায়, মাঝখানে কোনো তরল নাই। বুঝতে পারছি? তো এখানে কি হবে? এখানে কি আগের মতো সেম রেখা হবে? না, এখানে কি হবে? এখানে হচ্ছে ধরো টেম্পারেচার বাড়লো, এখানে কঠিন অবস্থায় ছিল, তারপর এই সময় কি হয়েছে? কঠিন থেকে তরল হয়েছে? না, এই সময় হচ্ছে কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়েছে, তারপরে উঠে চলে যাবে। বাষ্পের পর তো আর কিছু নাই। সো আর কিছু নাই। লাইন আসছে ভাই, কি সুন্দর, আমি বললাম আর চলে আসছে। সো এখানে আমি আনুভূমিক রেখা কয়টা পাবো? এখানে আনুভূমিক রেখা আমি পাবো একটা। সো আগে কয়টা পাইছি? 2টা। পানিতে কয়টা পাইছি মানে বরফে কয়টা পাইছি? 2টা। এখানে কয়টা পাবো? একটা। দ্যাটস ইট, ইজি। বুঝছো? চ্যাপ্টার 2 থেকে এই প্রশ্নগুলাই আসে, এগুলাই আসে। আরেকটা আসে যেটা আমার মনে হয়েছে খুব একটা ইম্পর্টেন্ট না এখানে অ্যাড করা, তারপর আমি বলে রাখি। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটু পড়বা, খুব ভালোভাবে পড়বা। সেটা হচ্ছে 1 মিনিট। সেটা হচ্ছে আন্তঃআণবিক। কি হইল? বোর্ড তো নাই হয়ে গেছে মনে হচ্ছে। ভাই, আমি যত ক্লাসে যাই আমার সাথে বোর্ডগুলার এত শত্রুতা আছে, এত শত্রুতা ভাবা যায় না। সো আন্তঃআণবিক দেখো, আমি লিখতেছি, আসতেছে না, একটু পর আসবে। আন্তঃআণবিক আকর্ষণ বল, ঠিক আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল রিলেটেড যা কিছু আছে সেগুলো একটু পড়বা। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার বোর্ড মনে হচ্ছে নাই হয়ে গেছে। হ্যাং করে ফেলছে। 1 মিনিট টাইম দাও, কিছু মনে করো না। ঠিক আছে, ফারদিন ভাইয়ের বোর্ড ফারদিন ভাইয়ের মতো। প্যারাটা হচ্ছে কি, মানে এই বোর্ডটা হ্যাং করে তখনই যখন প্রচুর পরিমাণ গরম থাকে। সো এখন হচ্ছে কি এসি লাগানোর মতো এখনো পরিবেশ তৈরি হয়নি এখানে। এখানে হচ্ছে পুরো জায়গাটা ওপেন। হ্যাঁ, একেবারে। তো এখানে এসি লাগাইতে হলে পুরো জায়গাটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলে, আমি তো সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তুই একটু দেখ, ইঞ্জিনিয়ারিং করে দেখ। ইঞ্জিনিয়ার হই নাই এখনো।
এক মিনিট আসতেছে, প্যারা নিও না। ওই যে ফারদিন ভাই বোর্ড, ফারদিন ভাইয়ের মতো ফারদিন ভাই। তো যেটা বলতেছিলাম, আমি বলতে থাকি, আপনি বোর্ড ঠিক করেন। সেটা হচ্ছে আন্ত আণবিক যে আকর্ষণ বল যেটা হয়, সে আন্ত আণবিক আকর্ষণ বল থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, খুব মানে রকেট সায়েন্স কিছু না, জাস্ট হচ্ছে তোমাকে কঠিন দিল, তরল দিল, বায়বীয় দিল, এরকম আসা একদম উচিত না, এটা একদম বাচ্চাদের কোয়েশ্চেন। কিন্তু ধরো দিল, দিয়ে বললো হচ্ছে গিয়ে এখানে মানে এই পরিবর্তনটা কেন হচ্ছে না হচ্ছে এগুলা, ঠিক আছে। তো তখন তোমার হচ্ছে ওই আন্ত আণবিক আকর্ষণ নিয়ে কথা বলতে হবে। আরেকটা হচ্ছে কণার গতিতত্ত্ব নিয়ে একটু আসতে পারে, যে কণার গতিতত্ত্ব, কঠিনে কণার গতি সবচেয়ে কম থাকে, তরলে বাড়ে, বাষ্পে আরো বেড়ে যায়। যখন গতি বাড়ে, কণার গতি বাড়ে, যখন কণার গতি বাড়তেছে তখন আন্ত আণবিক আকর্ষণ বল তত কমতে থাকে। শেষ, চ্যাপ্টার 2 শেষ। দুইটা চ্যাপ্টার শেষ করে দিছিস? হ্যাঁ ভাই, এই দুইটা চ্যাপ্টার তো আসলে কোনো চ্যাপ্টারই না, আসল পড়া তো শুরু হবে এখন। পোলাপাইন যারা এখনো মনোযোগ দিয়ে পড়ো না, এখন থেকে পড়ো, ঠিক আছে। এখন হচ্ছে দেখো, এগুলো সব কিন্তু বোর্ড কোয়েশ্চেন। আমার এত কোয়েশ্চেন বসে বসে বানানোর ইচ্ছা নাই, আমি বোর্ড কোয়েশ্চেনই দিছি, সবগুলো বোর্ড অ্যানালাইসিস করছি। তারপর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাইতে আনছি, দেখো একই টাইপের প্রশ্ন যে আসতেই থাকে আসতেই থাকে, বুঝতে পারছো? তো কি রকম আসতেছে দেখাই। সেটা হচ্ছে যে বলছে উদ্দীপকের বিচিত্রের মৌলটির একটি পরমাণুর ভর যদি এত হয়, এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? উদ্দীপকের মৌলটার যদি হচ্ছে গিয়ে একটি পরমাণুর ভর এত হয়, তাইলে ওর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপেক্ষিক পারমাণবিক ভর বের করা পরীক্ষায় অনেকবার আসছে। দেখো কিভাবে বের করতে হয়। এখানে যে পরমাণুর ভরটা দেয়া আছে, সেই ভরকে তোমার জাস্ট একটা ভ্যালু মনে রাখতে হবে, সেই ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে। এটা এমসিকিউ তে আসলেও আমি অবাক হব না। একটা ভ্যালু মনে রাখতে হবে, সেই ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। লিখবা, ফর্মুলা লিখবা, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ এর পারমাণবিক ভরের 1/12 অংশ। এটা লিখছো। লেখার পর যেটা করবা, ওই যে কার্বন 12 আইসোটোপের ব্লা 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 ব্লা, সেটার ভ্যালু হচ্ছে 1.66 × 10⁻⁻24 গ্রাম। এটা মনে রাখতে হবে। তোমার যদি একটা পরমাণুর ভর দেয়া থাকে, সেটাকে এই ভ্যালু দিয়ে ভাগ করে দিবা, ইজি পিজি, শেষ, এই ম্যাথ শেষ, বুঝছো? তারপর ভাগ করে দাও, তোমার ওই যে একটা পরমাণুর ভরকে এটা দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার আসছে 7। তাহলে পারমাণবিক ভর 7। কোনো কঠিন জিনিস? অনেক কঠিন? প্যারা লাগতেছে? এটা আসছে, অনেকবার আসছে এসএসসি তে। এরপর বলছে যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য? ভাইয়া দেখো, খেয়াল করো, পরমাণুর গঠন ব্যাখ্যায় এইটা কিন্তু রাদারফোর্ড মডেল। কেন এটা রাদারফোর্ড মডেল ভাই, কেমনে বুঝলেন? কারণ এখানে আমি কোনো কক্ষপথ দেখতে পাচ্ছি না, কোন স্থির কক্ষপথের কথা এখানে বলা নাই, যেটা রাদারফোর্ডের মডেলে ছিল। আর বোর মডেলে কি ছিল? বোর মডেলে হচ্ছে গিয়ে তোমার স্থির কক্ষপথের কথা বলা হয়েছে। এই টাইপের প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে আমি অনেক প্যারা খাইতাম। আমি তোমাদেরকে বলে দিই কি করবা। রাদারফোর্ডের মডেল কি সংক্ষেপে বলবা, ঠিক আছে? খুব বেশি বড় লিখবা না। রাদারফোর্ডের মডেল কি সংক্ষেপে বলবা, তারপর রাদারফোর্ডের সীমাবদ্ধতা গুলা। তাইলে প্রথমে হচ্ছে রাদারফোর্ড মডেল, বলছো ভাল লাগছে, বলছি। তারপর হচ্ছে খুব সংক্ষেপে বলবা কি কি বলা হয়েছে। তারপর বলবো হচ্ছে সীমাবদ্ধতা। রাদারফোর্ডে কার সীমাবদ্ধতা? রাদারফোর্ডের সীমাবদ্ধতা, ঠিক আছে। এন্ড এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা বোর পরমাণু মডেলে কিভাবে ওভারকাম করা হয়েছে সেটা হচ্ছে তুমি এখানে বলবা। যেমন রাদারফোর্ডে কোনো কক্ষপথের কথা বলা নাই, বোর বলছে। তারপর রাদারফোর্ডে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, বোরেরটা দিয়ে বর্ণালী ব্যাখ্যা করা যায়। এরকম সহজ সহজ জিনিসপাতি বলে দিবা, ফুল মার্কস পাওয়া যাবা। বুঝতে পারছো? অনেকে হচ্ছে ছক নিয়ে তুলনা করতে বসে যায়, এমন করার দরকার নেই। একটু গুছায় লিখলেই এখানে ফুল মার্কস পাবা। এখানে সব 1 মার্কস তুমি পাবা। এখানে এই কোশ্চেনে আমি একটা ট্রিক শিখাই দিই। এখানে তুমি 1 মার্কস ফ্রি পেয়ে যাবা যখন হচ্ছে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবা যে এটা রাদারফোর্ড মডেল, এটা বোর পরমাণু মডেল। এটা যদি তুমি লেখো, তোর পরীক্ষায় টাইম নাই, এখন কি করবো? তাহলে লিখবা যে এ হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, বি হচ্ছে বোর পরমাণু মডেল, আর 10 সেকেন্ড আছে। এবার লিখবা হচ্ছে বি অর্থাৎ বোর পরমাণু মডেল অধিকতর গ্রহণযোগ্য। শেষ। আল্লাহ সহায় হইলে 2 মার্কসও পাওয়া যেতে পারে। ঠিক আছে, ওকে। এই আইডিয়া ব্যাক বেঞ্চারদের জন্য। ওকে ওকে, এবার আসো। এবার হচ্ছে একটা গেল। এরপর হচ্ছে বলছে যে এম শেলে ইলেকট্রন কত বেগে ঘুরবে ব্যাখ্যা করো। এম শেলে ইলেকট্রন কত বেগে ঘুরবে ব্যাখ্যা করো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, তোমার হচ্ছে কি ইলেকট্রন কত বেগে ঘুরবে এই জিনিসটা ফারদিন ভাইয়ের মেয়ে কান্না করতেছে, কারণ ফারদিন ভাইকে ক্লাস দেওয়া হচ্ছে না।
ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু বাসায়, বাই দ্য ওয়ে জানো, আমরা কিন্তু স্টুডিওতে না, আমরা কিন্তু বাসায়। সো পুরা পুরা ঘরোয়া পরিবেশে ক্লাস হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে উদ্দীপকের এম শেল, এম মানে কি, কে এল এম, এম মানে কি 3 নাম্বার, 3 নাম্বার শেলে ইলেকট্রন কত বেগে ঘুরবে, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, এটা দিয়ে করা যায়। mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই দিয়ে করা যায়, বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আর দিতে হয়। এই ফর্মুলা দিয়ে যদি করতে হয় তাহলে আরটা জানা থাকতে হয়, পারমাণবিক মানে কক্ষপথের ব্যাসার্ধটা জানা থাকতে হয়। কক্ষপথের ব্যাসার্ধ যদি না জানো, এটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এম যদি হয় তাহলে এন এর ভ্যালু কত বলো তো? এন এর ভ্যালু হবে হচ্ছে 3, তাই না? কে হচ্ছে 1 নাম্বার, তারপর এল, তারপর এম এন ও। কেন যে কে থেকে শুরু করছে, যাই হোক, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নাই। সো এটা কিন্তু এটা দিয়ে করা যাবে না। সো এই বেগ বের করার জন্য হচ্ছে গিয়ে আমার হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া থাকতে হয়। সো কোথাও যদি কক্ষপথের ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে তুমি এটা পারবা, আদারওয়াইজ অন্য ফর্মুলায় যেতে হবে, এটা তোমাদের জন্য না, এটা তোমাদের জন্য না। ঠিক আছে, সো এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কোথাও না কোথাও অবশ্যই দেয়া থাকবে। ওকে, সো কক্ষপথের ব্যাসার্ধ মুখস্থ করতে হবে না, তোমরা পারা না, তো এটা তোমাদের লেভেলের পড়াশোনা না। ঠিক আছে, এরপর বলছে পরমাণুর গঠন বর্ণনায় চিত্র 1 ও 2 এর মধ্যে কোনটা বেশি সফল, বলো। বলছে একটু আগে, এটা আসছে দেখছো, বারবার যে আসতেছে, জাস্ট এই গ নাম্বারটা দেখানোর জন্য যে এইটা যদি আসে, যদি কারেকশন না আসে তাইলে এটা আর অ্যান্সার করতে যাও না। যদি কারেকশন না আসে, যদি আর এর ভ্যালু তোমাকে দিয়ে না দেয়, আবার বলতেছি, যদি আর এর ভ্যালু দিয়ে না দেয় তাহলে এটা অ্যান্সার করতে যাবা না। যদি কোথাও তোমাকে কত বেগে ঘুরবে, হ্যান ত্যান এই টাইপের, বা কৌণিক ভরবেগ কত, এখানে একটা জিনিস আছে, এখানে যদি বলতো যে কৌণিক ভরবেগ কত, কৌণিক ভরবেগ কত, এটা যদি চাইতো তাহলে কিন্তু তোমার আর ফার কিছু লাগতো না। কৌণিক ভরবেগের ফর্মুলা mvr, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি nh বাই 2 পাই। এটা কিভাবে আছে কলেজে গিয়ে শিখবা, কলেজে পোলাপাইনকে শিখাই, সো এখন তোমাদের এটা শেখার বিষয় না। সো এই nh বাই 2 পাই এর ভ্যালু কিন্তু তুমি ইজিলি বের করতে পারবা। m জানো 3, h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, পাই তুমি জানো। সো এই যে এখানে দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻34। সো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট পাই এর ভ্যালু তুমি জানো, সো সবই জানো। এখানে জাস্ট হচ্ছে তুমি যেটা করবা, ভ্যালুগুলো বসায় দিবা, তাহলে এটার ভ্যালু পাবা, এটার ভ্যালু পাওয়া মানে এটার ভ্যালু পাওয়া, দ্যাটস ইট। ঠিক আছে, 1 আর 2 এর মধ্যে কোনটা অধিকতর গ্রহণযোগ্য বলতে পারবো না, এটা বোর, এটা রাদারফোর্ড, এবার নিজেরা পারবা আশা করি। এরপর বলছে হচ্ছে কি 1 নাম্বার উদ্দীপক হতে, বলছে 1 নাম্বার উদ্দীপক থেকে অবশ্যই আসি লাইভে। আচ্ছা, সো দেখো বলছে 1 নাম্বার হতে এ মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি বলো, কি পারবা না? সবগুলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয়? যখন হচ্ছে তোমার আইসোটোপ দেয়া থাকে, আইসোটোপের ভর সংখ্যা দেয়া থাকে, শতকরা পরিমাণ দেয়া থাকে, এটা একটা খুব সুন্দর অথচ সহজ একটা ফর্মুলা আছে। জাস্ট কিছু করবা না, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিবা, বুঝছো? কি করবা? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যে ভ্যালুগুলো পাবা সেই 3টা ভ্যালু যোগ করে দিবা। এটাই করছে দেখো, 78 × 44 প্লাস 14 × 46 8 × 53 করছে, করে ডিভাইডেড বাই 100 শেষ, ডিভাইডেড বাই 100 শেষ। খুব সহজ, যেই ভ্যালু আসবে ওইটাই তোমার অ্যান্সার, বেশি ভাবাভাবির দরকার নাই। যেই ভ্যালু পাবা 45 এটাই তোমার অ্যান্সার, ইজি পিজি। বুঝতে কি পারছি? কারো কোনো প্যারা আছে, কারো কোনো কনফিউশন আছে, মনের মধ্যে কষ্ট আছে? আশা করি থাকার কথা না, আশা করি থাকার কথা না। এরপর বলছে হচ্ছে কি 2 নাম্বার উপস্তরগুলোর শক্তির ক্রম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নীতির প্রতিভা। 2 নাম্বারে যে শক্তি স্তরের যে ক্রমটা দেয়া আছে, এটা কোন নীতির প্রতিফলন বলতো? কোন নীতির প্রতিফলন? আউফবাউ নীতির প্রতিফলন, রাইট? কোন নীতির প্রতিফলন? আউফবাউ নীতির প্রতিফলন। এটাতে কি বোঝাচ্ছে যে এটা শক্তি কম, এটা শক্তি বেশি, এটা শক্তি আরো বেশি, এটা শক্তি সবচেয়ে বেশি এই 4টার মধ্যে। তো ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন হচ্ছে নিম্ন শক্তিটায় প্রবেশ করবে, এটা ভরে গেলে এটাই প্রবেশ করবে, এটা ভরে গেলে এটাই প্রবেশ করবে, তারপর ওইটা ভরে গেলে এটাই প্রবেশ করবে। এটা কোন নীতি? আউফবাউ নীতি। মাথায় রেখো, আউফবাউ কিন্তু কারো নাম না, ঠিক আছে? আউফবাউ অর্থ হচ্ছে ছোট থেকে বড় সাজানো। সো অনেকে ভাবে আউফবাউ কারো নাম, হুদাই বলে যে আউফবাউ স্যারের নীতি। আউফবাউ স্যার কেন জানি বলে, আমি জানি না, আউফবাউ কারো নাম না, ঠিক আছে? তো লিখতে পারবা, আশা করি লিখতে পারবা। সো এটা হচ্ছে কোন নীতি অনুসরণ করে? আউফবাউ নীতি অনুসরণ করে। এদের শক্তি বেশি না কম সেটা আজকে এপারের ক্লাসেও দেখাইছি, তো
তোমরা আরেকটু চেক করে দেখতে পারো, সেটা হচ্ছে প্রত্যেকটার n প্লাস l যোগ করবা। মাথায় রেখো l এর ভ্যালু, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলে এটাকে, l এর ভ্যালু প্রত্যেকটা উপশক্তি স্তরের জন্য আলাদা আলাদা। s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এটা আপাতত মনে রাখো, ঠিক আছে? সো n কি ভাই, n কই পাবো? n হচ্ছে এই যে প্রধান শক্তি স্তর, এটা 5, এটা 6, এটা 4, এটা 5, ঠিক আছে? তো তুমি যেটা করবা n আর l যোগ করবা। এখানে কি আছে? 5p আছে না, 5p, p মানে কত? 1, তার মানে 5 প্লাস 1 করবা, কত আসে? এটার জন্য 5 প্লাস 1 কত আসে? 6। এটা কি? 6s, 6 প্লাস s এর ভ্যালু কত? 0, তাহলে এটাও 6 আসে। 4f, 4 প্লাস কি বলো, 4 প্লাস 3 কত আসে? 7 আসে। 5d, 5 প্লাস 2 কত আসে? 7 আসে। ভাই 6 আর 6 তো সমান, তাহলে এটা কেন বড়? দেখো যখন হচ্ছে এই দুইটা যোগফল সমান হয়ে যায় তখন হচ্ছে এই যে n এর ভ্যালু যার বেশি তার শক্তি বেশি হয়, এটা মাথায় রেখো। যখন দুইটা ভ্যালু সমান হয়ে যায় তখন n এর ভ্যালু যার বেশি তার শক্তি বেশি হয়, ঠিক আছে? আশা করি এতটুকু পারবা, এতটুকু বুঝছো তাই না? এতটুকু বুঝছো না? ঠিক আছে, এরপর আসি। সো আচ্ছা, এটা তো পারছি, শেষ। 3 নাম্বার থেকে এই কয়েক টাইপেরই প্রশ্ন আসে। একটা জিনিস আসে, সেটা হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটাও আসতে পারে, সেটা আছে অন্য কোনো চ্যাপ্টারের সাথে মিলাই দিতে পারে। ভাই মাথায় রেখো, কেমিস্ট্রিতে কিন্তু একটা সমস্যা আছে। কেমিস্ট্রি কিন্তু তুমি কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেলে প্যারা খেয়ে যেতে পারো, কারণ দেখবে ক আর খ অথবা গ ঘ চারটা, ক খ গ ঘ চার চ্যাপ্টার থেকে দিয়ে দিলে অবাক হওয়ার কিছু নাই, অবাক হবা না, ঠিক আছে? দেখবে চার চ্যাপ্টার থেকে দিয়ে দিছে। কেমিস্ট্রিতে এটা হয়, কেমিস্ট্রি একটার সাথে আরেকটা মিলায় দেয়, কারণ কেমিস্ট্রি তো বুঝছো তো লেজেন্ডারি সাবজেক্ট, তো রয়্যাল সাবজেক্ট, অন্য সব সাবজেক্টের উপরে আছে কেমিস্ট্রি। অন্য সব সাবজেক্টের এক্সপ্লেনেশন যেখানে গিয়ে শেষ হয় সেখানে কেমিস্ট্রির এক্সপ্লেনেশন শুরু হয়। একটা এক্সাম্পল দিব, একটু মজা নেই, আসো। বরফ যে পানিতে ভাসে, কেন ভাসে? বরফের ঘনত্ব পানির চেয়ে কম, রাইট? বরফের ঘনত্ব পানির চেয়ে কেন কম? একই ভরের পানি আমি যদি বরফ বানাই ফেলি, সেটা ঘনত্ব কমে যায় কেন? তার মানে আয়তন বেড়ে যায়। আয়তন কেন বেড়ে যায়? এই যে আয়তন কেন বেড়ে গেল, পানি থেকে যখন বরফ হয় আয়তন বেড়ে যায়। ফিজিক্সে এখানে শেষ, স্টপ, ফিজিক্সের দৌড় শেষ। কেন বেড়ে যায়, এখান থেকে কেমিস্ট্রির কাহিনী শুরু। তো ফিজিক্স যেখানে আটকায় গেছে ওখান থেকে কেমিস্ট্রি শুরু হয়েছে, বুঝছো? আচ্ছা, রিফাত ভাই দেখলে মনে হয় আমাকে বকবে। রিফাত ভাই, আমি ভয় পাই না আপনাকে, বকেন। আচ্ছা, এরপর বলছে গিয়ে গতে বলছে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করো। ছি ছি ছি, কি সহজ প্রশ্ন! সি একটা মৌল হয়েছে? সি পারমাণবিক সংখ্যা, নিচে যেটা দেয়া আছে এটা পারমাণবিক সংখ্যা, কত দেখতে পাচ্ছ? 20। পারমাণবিক সংখ্যা যদি 20 হয়, মাথায় রেখো যদি অবস্থান নির্ণয় করতে বলে দুইটা জিনিস, পর্যায় আর হচ্ছে গ্রুপ বের করতে বলছে। সো অবভিয়াসলি তুমি জানো কি করতে হবে, তোমার ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। সো এটা কে বুঝতেই পারতেছো, এটা ক্যালসিয়াম বেসিক্যালি। সো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন করে নিবা, ইলেকট্রন বিন্যাস করে নেওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সবচেয়ে বড় যে নাম্বারটা দেখতেছো না, এন এর ভ্যালু সবচেয়ে বড় যেটা, প্রধান শক্তি স্তর সবচেয়ে বড় যেটা, ওটাই হচ্ছে পর্যায়। তাহলে এর পর্যায় কত? 4। আর এটা কোন ব্লক মৌল? সর্বশেষ ইলেকট্রন এস এ প্রবেশ করছে। এস এ যদি প্রবেশ করে তাহলে এস এ যে কয়টা ইলেকট্রন আছে এইটাই হচ্ছে ওর গ্রুপ। তাহলে এটা যদি এস ব্লক মৌল হয়, এস এ কয়টা ইলেকট্রন আছে? 2টা, তাহলে এস, এটা হচ্ছে এস ব্লক মৌল। বুঝতে কি পারছো? সবাই কি বুঝতে পারছো? কার কোনো কনফিউশন আছে ভাইয়া? একটু বলো তো। একটু বলো, আশা করি কনফিউশন থাকার কথা না। ওকে, ঠিক আছে। এরপর বলছে এ বি আর সি মৌলত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। এই তিনটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে তোমাকে একটু কথাবার্তা বলতে বলছে। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ যখন আমি বের করি, আমি কি বের করি? আমি জানি বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে। কেন কমে? কারণ হচ্ছে কি, আমার হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, বাইরে হচ্ছে ইলেকট্রন বাড়ে। এই সবকিছুর জন্য আমাদের কি হয়? এই সবকিছুর জন্য হচ্ছে গিয়ে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, ওদের আকর্ষণ বাড়ে, তাই পারমাণবিক ব্যাসার্ধ কমে, রাইট? ওকে, কিন্তু ভাইয়া কথা আছে, কথা হচ্ছে উপর থেকে নিচে কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। তার মানে তুমি দেখো, একই গ্রুপে যদি থাকে,
একই গ্রুপে যদি থাকে, এখানে এটা কে কে একটু বলি, তারপর হচ্ছে বুঝবা। এরপর এত এত থিওরিতে যাওয়ার কথা কিছু নাই, একদম ডিরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাব, ডিরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাব, ঠিক আছে? যেমন হচ্ছে এ কি, ম্যাগনেসিয়াম, বি কি, বি কি 19 নাম্বার পটাশিয়াম, সি কি, ক্যালসিয়াম, ক্যালসিয়াম। এদের অবস্থান আমি যদি পর্যায় সারণীতে দেখাই, তাহলে আমি জানি প্রথমে হচ্ছে সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, পটাশিয়ামের পাশে থাকে হচ্ছে ক্যালসিয়াম। এরকমই তো, এরকমই তো, তাই না? তাহলে এখন তুমি দেখো, সেটা হচ্ছে যে আমার এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আমার কয় নাম্বার পর্যায়ের মৌল? ম্যাগনেসিয়াম হচ্ছে আমার 3 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে এখানে কক্ষপথ 3টা, তো এর আকার তো সবচেয়ে ছোট, এখানে কথা বলারই দরকার নাই। 3 নাম্বার পর্যায়ে আছে ভাই, ও 3 নাম্বার পর্যায়ে, কক্ষপথ কয়টা? 3টা, ওকে নিয়ে আমি কেন কথা বলবো? ওকে নিয়ে কথা বলা আমার লস, সো বাদ। এরপর তাহলে ও সবচেয়ে ছোট, আমি বুঝে গেছি ম্যাগনেসিয়াম সবার ছোট। এবার হচ্ছে নিচে আসি, এরা একটু বড়। এই বড়দের মধ্যে পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে কে ছোট? বাম থেকে ডানে যাও, কি হয়? বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে পটাশিয়ামের আকার বড়, ক্যালসিয়ামের আকার ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? বুঝতে কি পারছো? পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে বলছে ভাই চ্যাপ্টার 4-এ ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে আসে, অবস্থান নির্ণয় করতে দেয়। অবস্থান নির্ণয়, পর্যায়বৃত্ত ধর্ম, অবস্থান নির্ণয়, পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে টিচারদের সবচেয়ে পছন্দের হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি আর পারমাণবিক ব্যাসার্ধ। এই দুইটা টিচারদের খুবই অনেক প্রচন্ড পছন্দ। বুঝতে পারছি? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে বলছে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটা ধাতব ধর্ম সর্বাধিক। এখানে যে 4টা মৌল আছে, এই 4টা মৌলের মধ্যে কোনটার ধাতব ধর্ম সর্বাধিক? এখানে কোন 4টা আছে? সোডিয়াম, তারপর কে ম্যাগনেসিয়াম, তারপর কে ফসফরাস, তারপর কে ফসফরাস, তারপর হচ্ছে সালফার। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আর হচ্ছে সালফার। এই 4টার মধ্যে বাম সবগুলা ডিরেক্ট বাম থেকে ডানে চলে গেছে। কি হয়েছে? বাম থেকে ডানে চলে গেছে না? তো বাম থেকে ডানে গেলে কি হয়? ধাতব ধর্ম কমে। দ্যাটস ইট, সহজ। আর হচ্ছে মৌলগুলোর ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি ক্রম একই কিনা ইজিলি এক্সপ্লেইন করতে পারবা। ঠিক আছে, একটা জিনিস চেক করে দেখো তো, একটা জিনিস চেক করে দেখবা। এখানে আমি কিন্তু স্পেশাল ভাবে বলে দিলাম, এখানে কোনো ব্যতিক্রম আছে নাকি? তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক, তোমরা একটু চেক করে দেখো এখানে কোনো ব্যতিক্রম আছে কিনা। ঠিক আছে, সো এরপর হচ্ছে 3 নাম্বার সিকিউতে দেখো একই জিনিস, সেটা হচ্ছে মৌলগুলোর প্রথম 2টা রাসায়নিক ধর্ম একই হয়। এটা একটু অন্য টাইপের সিকিউ, তাই হচ্ছে এটা রাখছি। 2টা মৌল, কোন 2টা মৌল? উদ্দীপকের মৌলগুলার প্রথম 2টা মৌল, প্রথম 2টা কি? প্রথম 2টা হচ্ছে লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম। সো লিথিয়াম আর হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, সো লিথিয়াম আর সোডিয়াম একই গ্রুপে, লিথিয়াম আর সোডিয়াম কি হয়েছে? একই গ্রুপে থাকার কারণে ওদের বৈশিষ্ট্য সেম হয়েছে। ঠিক আছে, সো গ্রুপ 1 এর মৌলগুলোর বৈশিষ্ট্য আমার মনে হয় তোমাদের বইয়ে দেয়া আছে। খাট ধাতু, এরা সবাই কিন্তু খাট ধাতুর বৈশিষ্ট্য কি না কি এগুলো সব বলে দিবা। ঠিক আছে, আর 4 নাম্বার হচ্ছে উদ্দীপকের কোন মৌল 2টা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এই যে এই 2টা হচ্ছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। বুঝতে পারছি? ক্রোমিয়াম আর কপার আমার কি করতেছে? ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস শো করে। ঠিক আছে, মানে প্রদর্শন করে, প্রদর্শন বলতে পারি না, বাংলা কম পারি। ওকে, খাট ধাতুর বৈশিষ্ট্যগুলো দেখাই দিবা, স্লাইডে আছে। ইজি পিজি লেমন স্কুইজি যেটাকে বলে, আমি যেটা বলি সব সময়। আচ্ছা ঠিক আছে, এরপর আগাই, এটা পারছি তাই না? কি হয়? ক্রোমিয়াম, আচ্ছা বাই দ্য ওয়ে, পারো তো বলা পাই, আমি তো ভাবতেছি পারো, পরশুদিন পরীক্ষা, ভাবছি জাস্ট ধরাই দিলেই হবে। তারপরে যদি না পারো দেখাই দিই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস একটা দেখাবো। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হয়েছে? 20 হয়েছে। আর বাকি আছে কত? না 20 হয় নাই, সরি 18 হয়েছে। আর বাকি আছে কত? ক্রোমিয়াম দেখাচ্ছি, হ্যাঁ ক্রোমিয়াম 24, 18 হয়েছে। আরো 6টা ইলেকট্রন বাকি আছে। 6টা ইলেকট্রন 4s2 তারপর 3d4 হওয়ার কথা, কিন্তু হবে হচ্ছে 4s1 3d5। তার মানে 4s পূর্ণ না করে 3d তে চলে গেছে ইলেকট্রন। কেন? কারণ হচ্ছে
এইভাবে যদি ওরা থাকে তাহলে 4s অর্ধপূর্ণ, 3d অর্ধপূর্ণ অবস্থায় থাকে। এন্ড যখন অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন হচ্ছে গিয়ে কি হয়, খুব স্থিতিশীল অবস্থা লাভ করে। বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি, আমি জানি তোমরা পারবা, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, না বুঝার কোনো কারণই নাই, না বুঝার কোনো কারণই নাই। কপারেরটা ওরকম 4s1 3d 10 হবে, করে দেখো। আচ্ছা, এরপর বলছে ইলেকট্রন বিন্যাস করে কিউ আর আর এর পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। দেখাবো না, জাস্ট দেখো কি কি আছে। কিউ কোনটা? কিউ এর ইলেকট্রন বিন্যাস করবা, 33টা ইলেকট্রন সুন্দর করে বিন্যাস করবা। আর এর ইলেকট্রন বিন্যাস করবা, করা আছে। আমার তো অনেক মজা, আমি খালি স্লাইড চেঞ্জ করি, আমার সব হয়ে যায়। আমি খালি এই যে কিউ এর ইলেকট্রন বিন্যাস আমি যদি করি তাহলে হবে হচ্ছে 3d10 4s2 4p3। ঠিক আছে, 4s2 বেসিক্যালি আগে হচ্ছে 4s এ ঢুকে, তারপর 3d তে ঢুকে, তারপর 4p তে ঢুকে। 4p তে হচ্ছে 3টা ইলেকট্রন থাকে, আর লাস্টে ঢুকে হচ্ছে 4p তে। তোমরা হচ্ছে আউটবাউন্ড নীতি অনুযায়ী সাজাবা, এখানে পুরো গুছানো আছে, গুছানোর দরকার নাই, এখানে গুছানোর দরকার না। আউটবাউন্ড নীতি অনুযায়ী সাজাবা, তাহলে 4p তে কয়টা ইলেকট্রন থাকবে? 3টা ইলেকট্রন থাকবে। p ব্লক মৌল, তাহলে কি হবে? p এর ইলেকট্রন প্লাস s এর ইলেকট্রন প্লাস 10 করে দিবা, তাহলে যত আসে ওইটাই। কত আসে? 15 আসে। সো 15 হচ্ছে গ্রুপ, আর হচ্ছে সবচেয়ে বড় n কত? 4, সো এটা 4 নাম্বার পর্যায়ে 15 নাম্বার গ্রুপ। এভাবে হচ্ছে পরেরটাও পারবা। ঠিক আছে, এবার বলছে হচ্ছে পি মৌলের আকার এবং এর আয়নের আকার ডায়াগ্রাম সহ বিশ্লেষণ করো। পি মৌলটা কি বাবা? পি মৌলটা হচ্ছে পটাশিয়াম, রাইট? পি মৌলটা কি? পি মৌলটা হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, সো পি যেহেতু পটাশিয়াম, বুঝো পি কোন মৌল? পি হচ্ছে পটাশিয়াম। এন্ড এই পটাশিয়াম কি করছে বলতো? পটাশিয়ামের কয়টা ইলেকট্রন আছে? পটাশিয়াম কিছু করে নাই, হুদাই বলতেছে কি করছে। পটাশিয়ামের ইলেকট্রন আছে হচ্ছে আমার 19টা ইলেকট্রন। সো এর ডায়াগ্রাম কেমন হবে? এর ডায়াগ্রাম হচ্ছে এরকম, প্রথমে 2টা, তারপর 8টা, তারপর 8টা, তারপর 1টা, তাই না? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করছো নিশ্চয়ই। 2881 অথবা 1:2:2 দিয়েও দেখতে পারো, চেক দিতে পারো যে প্রথম কক্ষপথে 2টা থাকে, তারপর 8টা, তারপর 8টা, তারপর 1টা। আর এর আয়ন কি? এর আয়ন হচ্ছে একটা ইলেকট্রন যখন ত্যাগ করে দিছে, একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয়, এই লাস্ট কক্ষপথটাই নাই হয়ে যাবে। মাথায় রেখো, ইলেকট্রন নাই তো কক্ষপথ নাই, কক্ষপথ নাই হয়ে যাবে। সো কক্ষপথ নাই হয়ে গেছে। আর কি করতে হবে? থার্ড ব্র্যাকেট দিবা, এভাবে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? ডায়াগ্রাম আঁকতে পারবা না? ভেরি গুড, পারবা, অবশ্যই পারবা, না পারার কোনো কারণই দেখতেছি না। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আকার কেমন হবে? আকার হচ্ছে ছোট হয়ে যাবে, আয়নের আকার ছোট হয়ে যাবে, কারণ বুঝতেছে একটা কক্ষপথই নাই হয়ে গেছে, তাহলে আকার অবশ্যই ছোট হবে, রাইট? ওকে, এরপর হচ্ছে বলছে সি আর ডি মৌলের মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, আর হচ্ছে এক্স পর্যায়ে এস গ্রুপে মৌলগুলোর আকারের তুলনামূলক বিশ্লেষণ করো। পরে উদ্দীপক থাকবে, সবই থাকবে। দেখো ও এখানে বলছে হচ্ছে সি আর ডি মৌলের মধ্যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি। সি কোথায় আছে? এই জায়গায়, এই টাইপের উদ্দীপকে পোলাপাইন সবচেয়ে বেশি প্যারা খায়, বুঝো। সি কোথায় আছে? সি আছে হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পাশে কে আছে? লিথিয়ামের পাশে কে? পাশে জানা লাগবে না, নিচে কে? নিচে হচ্ছে সোডিয়াম থাকে। সোডিয়ামের পাশে কে? ম্যাগনেসিয়াম। সো সি হচ্ছে ম্যাগনেসিয়াম, বুঝতে পারছি, গুড। আর হচ্ছে ডি কে? ডি হচ্ছে ক্লোরিনের আগে আছে, ক্লোরিনের আগে আছে কে তাইলে? সালফার, রাইট? সালফার। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে সালফার। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে, দ্যাটস ইট, সহজ। তোমার হচ্ছে এখানে কঠিন কিছু নাই, কঠিন কিছু নাই। ঘতে কি বলছে? এক্স পর্যায়ে এবং এস গ্রুপে, তার মানে হচ্ছে এক্স পর্যায়ে, এই পর্যায়টায়, এই পর্যায়টা যারা যারা আছে, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়। আর হচ্ছে কোন গ্রুপ? এস গ্রুপ। মানে হচ্ছে এটা কোন গ্রুপ? দেখো ক্লোরিন আছে, মানে এটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ, আর এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়। 2 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপে মৌলগুলোর আকারে তুলনামূলক বিশ্লেষণ। এটা এমন কঠিন কিছু না, বাম থেকে ডানে গেলে আকার কমবে, এই 17 নাম্বার গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়বে, দ্যাটস ইট। সহজ, খুবই অনেক সহজ। এগুলো জাস্ট এক্সপ্লেইন করে লিখবা, কেন বাড়বে কেন কমবে, জাস্ট লিখে দিলা বাড়বে কমবে, মার্কস পাবে এরকম আশা করো না। কেন বাড়বে কমবে সেটা একটু লিখে দিও, ঠিক আছে? ওকে, চ্যাপ্টার 5 এ চলে আসছি, অনেকগুলা করে সিকিউ দেখাইছি। চ্যাপ্টার 5 এ চলে আসছি। দেখো চ্যাপ্টার 5 এ বলছে পি কিউ টি যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান। এই উদ্দীপক কিন্তু কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট উদ্দীপক ধরতে পারা। কিউ কি? 8 নাম্বার মৌল, তার মানে অক্সিজেন। পি কি? পি হচ্ছে 6 নাম্বার মৌল, মানে কার্বন। PQT মানে CO2। CO2 কি ধরনের বন্ধন? CO2 কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বন ডাবল বন্ড অক্সিজেন। এটা কি বন্ধন? এখানে কি বন্ধন হয়েছে? সমযোজী বন্ধন হয়েছে, রাইট? সো আমি যদি তোমাদেরকে দেখাই, কার্বনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? কার্বনের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন। দেখো কার্বনের ইলেকট্রন গুলাকে ক্রস দিয়ে লিখছে, আমি লাল করে দিই।
এই যে দেখো কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন, কার্বনের এই 4টে ইলেকট্রনের মধ্যে ও 2টা ইলেকট্রন অক্সিজেনের 2টা ইলেকট্রনের সাথে শেয়ার করছে। এই কালোগুলো অক্সিজেনের ইলেকট্রন। সো অক্সিজেনও 2টা ইলেকট্রন দিছে, কার্বনও 2টা ইলেকট্রন দিছে। সো কার্বন আর অক্সিজেন কি করছে? ইলেকট্রন শেয়ার করছে। ঠিক আছে, যেহেতু 2টা করে ইলেকট্রন শেয়ার করছে এখানে, তাই এখানে আমি দেখাইছি কার্বন কার্বন, কার্বন আর অক্সিজেন ডাবল বন্ড। ঠিক আছে, এই পাশেও 2টা করে শেয়ার করছে, তাই এই পাশেও হচ্ছে ডাবল বন্ড। দ্যাটস ইট। এই ডায়াগ্রামটা এঁকে দিবা। বুঝতে পারছো? অনেক সময় আমি তোমাদেরকে গ্রুপে একদিন দিছিলাম, আমি জানি না তোমরা খেয়াল করছো নাকি, অনেক সময় পরীক্ষায় তো ডায়াগ্রাম আঁকার টাইম থাকে না। সো তখন একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। ধরো তোমার হাতে আছে 2 মিনিট, এই ডায়াগ্রাম আঁকতে তো পারবা না, কম্পাস টম্পাস বের করে ডায়াগ্রাম আঁকতে গেলে তোমার খাতার টান দিয়ে নিয়ে যাবে, তুমি বলবা স্যার একটু দেন, স্যার খাতা টানবে, দেখবা খাতা ছিঁড়ে গেছে। এগুলো করার দরকার নেই। কি করবা বলি? স্মার্ট হইতে হবে। স্মার্ট ওয়েটা কি? এই যে কার্বন, এই যে কার্বন, কার্বনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4, 4টা ইলেকট্রন আছে, রাইট? ওকে, কার্বনের শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে। আর অক্সিজেনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। আমি জাস্ট শেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলা লিখবো। কার্বনের সি লিখবো, লিখে শেষ শক্তি স্তরে ইলেকট্রন গুলা মানে মার্ক করবো। ঠিক আছে, কার্বনের গুলাকে ক্রস দিয়ে দেখাবো, অক্সিজেনের গুলাকে ডট দিয়ে দেখাবো। সো অক্সিজেনের হচ্ছে 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই যে এরা যে পাশাপাশি আছে, এটা মানে হচ্ছে এখানে বন্ধন হয়েছে, এখানে বন্ধন হয়েছে। দ্যাটস ইট। এই ডায়াগ্রাম আঁকাচ্ছে, এই ডট ক্রস দিয়ে করলে তুমি হচ্ছে গিয়ে অনেক তাড়াতাড়ি করতে পারবে। আমার কতক্ষণ লাগছে? আমি তো বুঝাই করছি। ঠিক আছে, ওকে। এরপর এরপর কি বলছে? এরপর বলছে আর কিউ এবং পি কিউ টি। আর কি ভাই? আর আবার কি? অনেক তাড়া লাগতেছে তো, এত আর ফার খুঁজতে ভালো লাগতেছে না। আর হচ্ছে ম্যাগনেসিয়াম, আর হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, সো আর কিউ, কিউ কি? অক্সিজেন, তাহলে MgO, তাই না? MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যৌগ। আর PQ2, PQ2 কেন বলতেছি, আল্লাহ আওলায় গেছি। PQ2 কার্বন ডাই অক্সাইড। আর আর কার্বন ডাই অক্সাইড, আর আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, সরি কি বলতেছিলাম? হ্যাঁ, কিউ কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, আর হচ্ছে ফারদিন ভাই আমাকে অনেক বিরক্ত করতেছে। দেখো, তাইলে হচ্ছে যে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, এই দুইটার মধ্যে পানিতে দ্রবণীয়তা আমার ব্যাখ্যা করতে বলছে। পানিতে দ্রবণীয়তা কি করতে বলছে? ব্যাখ্যা করতে বলছে। একটা আয়নিক, একটা সমযোজী, সমযোজী একটা আয়নিকের মধ্যে পানিতে যদি দ্রবণীয়তা ব্যাখ্যা করতে বলে, এটা পারো না? বইয়ে সুন্দর করে দেয়া আছে, বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে। আয়নিক আর সমযোজীর ব্যাপারটা তোমার বইয়ে খুবই সুন্দর করে দেয়া আছে। তো এই যে ম্যাগনেসিয়াম যখন পানিতে আসে কি হয়? পানি একটা পোলার অণু, পোলার অণু। দেখো একটা জিনিস বলি, অনেকে এখানে 2 ডেল্টা মাইনাস দেয়, বাট দেখো ডেল্টা মাইনাস নিজেই একটা হচ্ছে মানে এক্সাক্ট কোনো ভ্যালু না, পুরা নেগেটিভ না। ঠিক আছে, তো এই ডেল্টার সাথে আবার 2 দেওয়ার কোনো মানে নাই, পুরা নেগেটিভ হয় নাই। মানে দেখো জিনিসটা হচ্ছে মানে কাল্পনিক একটা ব্যাপার, যে অক্সিজেন আংশিক ঋণাত্মক। আংশিক ঋণাত্মক কতটুকু, কতটুকু ঋণাত্মক তুমি জানো না, কতটুকু ঋণাত্মক তুমি জানো না। ঠিক আছে, তুমি জানো আমার কাছে একটু হচ্ছে কয়েকটা বল আছে, কতটুকু কয়টা বল আছে জানো না। ধরো আমার কাছে 5-7টা আমি কিনে আনছি, বা কমলা আছে, আসলে জানো না। এখন এটার সাথে যদি 2 গুণ দাও, কিছু চেঞ্জ হয় না লাইফে। সো আংশিক ঋণাত্মক মানে হচ্ছে কিছুটা ঋণাত্মক, 2 ইন্টু কিছুটা ঋণাত্মক, এটা কি কোনো ভ্যালু আছে? নাই। সো আংশিক ঋণাত্মক শুধু ডেল মাইনাস দিলে কিছু আসে যায় না। সো এখানে 2 না দিলেও কিছু হইতো না। বুঝছো? বুঝছো? আংশিক ঋণাত্মক আর 2 ইন্টু আংশিক ঋণাত্মক, কি চেঞ্জ হইলো? আমি তো ভ্যালু জানিই না, কি লাভ হইলো আমার? বুঝছি? ঠিক আছে, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে পানি হচ্ছে যেহেতু পোলার অণু, সো পানির এই যে আংশিক ঋণাত্মক যে প্রান্তটা অক্সিজেন এসে ম্যাগনেসিয়ামকে ঘিরে ধরে। অন দা আদার হ্যান্ড হাইড্রোজেন যে আংশিক ধনাত্মক প্রান্তটা, সেটা এসে অক্সিজেনকে ঘিরে ধরে। এন্ড ঘিরে টিরে ধরে ওরা কি করে? ওরা হচ্ছে গিয়ে আমার এই ম্যাগনেসিয়ামকে আর অক্সিজেনকে আলাদা করে নিয়ে যায়। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে।
আর হচ্ছে CO2 হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, খুব কম পরিমাণে দ্রবীভূত হয়, একদম দ্রবীভূত হয় না বলা ভুল হবে। CO2 পানিতে খুব কম পরিমাণে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে বেসিক্যালি। আর এই কার্বনিক অ্যাসিডটা খুব একটা অস্থিতিশীল অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডও খুব একটা স্থিতিশীল অ্যাসিড না, কার্বনিক অ্যাসিডও ভেঙে যায়, ভেঙে গিয়ে হচ্ছে আবার H2 আর CO2 বানায় ফেলে। এনিওয়েজ, উদ্দীপকের বি আর সি মৌল দ্বারা বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করো। পারবা না? বি কি জানি না, গুনতে হবে, আল্লাহ এখন আবার গুনতে হবে, 1 2 এখানে 8টা 10টা 12টা ম্যাগনেসিয়াম। আর সি, সি হচ্ছে, হ্যাঁ ছবিতে ভুল আছে মনে হয়, ছবিতে ভুল আছে, কারণ আমি তো এখানে 18টা ইলেকট্রন দেখতেছি, 18টা তো ইলেকট্রন থাকার কথা না, একটা ইলেকট্রন মনে হয় কম থাকবে, একটা ইলেকট্রন কম থাকার কথা, যেটা ভাবছিলাম সেটাই, এটা MgCl হবে অবশ্যই। ম্যাগনেসিয়াম আর তোমার আর্গনের ইলেকট্রন বন্ধন তোমাকে এখন দিবে না, তো এটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন কম থাকবে, এটা ক্লোরিন। হ্যাঁ, একটা ইলেকট্রন মুছে, একটা ইলেকট্রন মুছে দিব, একটা ইলেকট্রন মুছে দিচ্ছি বুঝছি। তো এটা হচ্ছে আমার ক্লোরিন, গট ইট। সো ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের বন্ধন কি ধরনের বন্ধন হবে? অবশ্যই হচ্ছে MgCl2 কি বন্ধন, আয়নিক বন্ধন। দ্যাটস ইট, ইজি। না পারার কোনো কারণই নাই, না পারার কোনো কারণই নেই, বুঝছো? ওকে, ডায়াগ্রামের সাহায্যে দেখাবা। এখন পরীক্ষায় টাইম না পাইলে ওই ওই যেটা শিখাইলাম না শর্টকাট, ওটাই চলে যাবা। ওকে, আচ্ছা, বলছে এ ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বি ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে। কঠিন প্রশ্ন। বি আর সি দ্বারা যে যৌগ গঠন হয়েছে MgCl2, সেখানে কি হয়েছে? ম্যাগনেসিয়ামের শেষ 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, তাতে করে ম্যাগনেসিয়ামের লাস্টে শক্তি স্তরে নাই হয়ে গেছে, ওর শক্তি স্তরে এখন শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, গট ইট, অষ্টক নিয়ম মানছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে করে এরকম ইলেকট্রন বিন্যাস হয়, শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, অষ্টক নিয়ম মানছে, গুড। এবার আসো, এবার আসো, কোথায় আসবা? এখানে। সাদা দিয়ে কেন লিখতেছি? সাদা দিয়ে কেন লিখতেছি? এটা কি? এটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম আর হচ্ছে Cl, এ আর সি না, বেরিলিয়াম আর Cl এর মধ্যে যে যৌগটা গঠন হয় সেটা হচ্ছে BeCl3, BeCl3। ঠিক আছে, আমি একটু এটা আমার ডট ক্রস দিয়ে আঁকবো। বেরিলিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা, 1 2 3টা। ঠিক আছে, এই 3টা ইলেকট্রন ও 3টা ক্লোরিনের সাথে শেয়ার করতেছে, ক্লোরিনকে লাল দিয়ে করে, 3টা কি দিয়ে কিসের সাথে শেয়ার করতেছে? ক্লোরিনের সাথে শেয়ার করতেছে। তাতে করে দেখো ক্লোরিনের শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, ক্লোরিন যেহেতু বেরিলিয়ামের ইলেকট্রনেরও শেয়ার পাচ্ছে, ওর কিন্তু 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, রাইট? ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়ে গেছে, কিন্তু বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন হয়েছে দেখো তো? ক্লোরিনের ইলেকট্রনের শেয়ার পাওয়ার পরেও বেরিলিয়ামে 1টা 2টা 3টা, কয় জোড়া ইলেকট্রন আছে? 3 জোড়া, 6টা ইলেকট্রন হয়েছে, অষ্টক পূরণ হয় নাই। দ্যাটস ওয়াই হচ্ছে বেরিলিয়াম এখানে এসে অষ্টক নিয়ম মানতেছে না। ঠিক আছে, এটাকে বলে অষ্টক সংকোচন, এটা একটু মাথায় রেখো, এটাকে বলে অষ্টক সংকোচন। যখন অষ্টক পূরণ হয় না সেটাকে বলে অষ্টক সংকোচন। আবার যদি অষ্টক 8টা ইলেকট্রনের বেশি চলে আসে, যেমন হচ্ছে PCl5, একটু পরেই দেখবা, একটু পরেই দেখবা, সেটাকে বলে হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এই যে, হ্যাঁ, ML3 বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ML3 কি? আমার এরকম গোনাগুনি চিহ্নিত করতে অনেক প্যারা লাগতেছে, তোমাদেরও প্যারা লাগে আমি জানি। এখন আমি তো পরীক্ষা দেই না, তাই আমি প্যারা নিতে চাই না। আমি কি করব? আমি স্লাইড দেখে বলবো। MCl3, এম হচ্ছে পর্যায় 2 গ্রুপ 15, পর্যায় 2 গ্রুপ 15তে কে থাকে বলতো? নাইট্রোজেন থাকে মনে হয়, হ্যাঁ, যাক পারছি। পর্যায় 2 গ্রুপ 15তে নাইট্রোজেন থাকে। ঠিক আছে, নাইট্রোজেন, নাইট্রোজেন আর কার? এল, এল কি আছে? এটা তো হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা কি? নাইট্রোজেনের নিচে আছে, তার মানে হচ্ছে ফসফরাস। ঠিক আছে, NH3 এর বন্ধন গঠন প্রক্রিয়া, সমযোজী যৌগ বন্ধন গঠন প্রক্রিয়া সুন্দর মতো দেখাই দিবা, এরকম ডায়াগ্রাম আঁকাই দিবা। নাইট্রোজেনের ইলেকট্রন 3টা ইলেকট্রন, 1টা 2টা 3টা ইলেকট্রন হাইড্রোজেনের 3টা ইলেকট্রনের সাথে শেয়ার করতেছে, শেষ, শেষ, নাইট্রোজেনের অষ্টক পূরণ হয়েছে। এখন পরের কোয়েশ্চেনটা দেখো, RCl5 যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। RCl5 মানে কি? PCl5, ঠিক আছে, PCl5 এ তোমার অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে, এটা ব্যাখ্যা করতে বলছে। PCl5 এ কি হয়? PCl5 এ হচ্ছে একটা ফসফরাস, এখানে দেখো একটা ফসফরাস ওর শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে শেয়ার করে, তাইলে হচ্ছে দেখো 1 2
3 4 5টা বন্ধন জোড় ইলেকট্রন তৈরি হয়। কয়টা বন্ধন জোড় ইলেকট্রন তৈরি হয়? 5টা জোড়া মানে কয়টা ইলেকট্রন? 10টা। তাহলে ফসফরাসের শেষ শক্তি স্তরে 10টা ইলেকট্রন হয়ে যায়। এই ঘটনাকে বলে অষ্টক সম্প্রসারণ। বুঝতে পারছি? ঠিক আছে, বুঝতে পারছি। সো এটা ব্যাখ্যা করে দিবা, যৌগ কেমনে গঠন হয়, অষ্টক সম্প্রসারণ ব্যাখ্যা করে দিবা। সো চ্যাপ্টার 5 থেকে কি কি টাইপের প্রশ্ন আসে? তোমার পানিতে দ্রবণীয়তা নিয়ে প্রশ্ন আসে, আরেকটা আসে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে প্রশ্ন আসে যে কার মধ্যে দিয়ে, কার দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। মাথায় রেখো, আয়নিক যারা আছে তাদের গলিত বা দ্রবীভূত অবস্থায় ওরা বিদ্যুৎ পরিবহন করে। বলে দিচ্ছি, কিন্তু বলে দিচ্ছি, মাথায় রেখো, মাথায় রেখো, এই জিনিসগুলো একটু পড়বা। বিদ্যুৎ পরিবাহিতা এটা পড়বা, ঠিক আছে? বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা পড়বা। কার 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 বিদ্যুৎ পরিবাহিতা পড়বা? আয়নিক যৌগের, আয়নিক যৌগের, আরেকটা হচ্ছে ধাতুর। ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা একটু ইম্পর্টেন্ট। কেন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এটা ধাতব বন্ধন, ধাতব বন্ধনে যে তোমার সঞ্চরণশীল মুক্ত ইলেকট্রন আছে, বোহেমিয়ান ইলেকট্রন গুলা, ওরা হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করতে পারে, ওরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, সো এতটুকু জিনিস একটু শিখে রেখো। ঠিক আছে, এই কয়েকটা এক্সট্রা জিনিস একটু শিখো। আর কি পড়বা? পানিতে দ্রবণীয়তা পড়বা, কোন বন্ধন কিভাবে গঠন হয় সেটা পড়বা। আর 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 হচ্ছে যে এই অষ্টক সম্প্রসারণ, অষ্টক মানছে কি মানে নাই, এটা পড়বা। আশা করি চ্যাপ্টার 5 থেকে আর 8টা বানা। চ্যাপ্টার 6-এ আসো। চ্যাপ্টার 6-এ তোমার হচ্ছে এই জিনিসটা অনেক বেশি দেয়। এত সহজ একটা প্রশ্ন কেন দেয় আমি জানি না। মোলারিটি বের করতে দেয়। ঠিক আছে, কোন একটা দ্রবণের মোলারিটি বের করতে দেয়। এখানে যেমন বলছে অ্যাসিড দ্রবণের মোলারিটি বের করতে। অ্যাসিড দ্রবণ কোনটা? HCl। এই দ্রবণের মোলারিটি যখন বের করতে দিচ্ছে, আমি মোলারিটি কেমনে বের করবো? দেখো, আমি মোলারিটি একটা ফর্মুলা দিয়ে করি, এত ফর্মুলা দিয়ে আমি করাই না। ঠিক আছে, মোলারিটি আমার ফর্মুলা একটাই, ভর কোন এককে, মোল এককে, ডিভাইডেড বাই আয়তন কোন এককে, লিটার এককে। এটার আয়তন আমি দেখতে পাচ্ছি 200 ml। এটাকে আমি লিটারে যদি নেই 1000 দিয়ে ভাগ করব। মিলিলিটার থেকে লিটারে নিতে না পারলে আমার মনে হয় তুমি আপাতত এসএসসি তে বইছো না, তুমি পরের বছর এসএসসি দিও। ঠিক আছে, মজা করছি, কষ্ট হয় না। সো মিলিলিটার থেকে লিটারে নিবা। তারপর হচ্ছে এই যে 7.3 গ্রাম HCl যেটা আছে, সেটাকে হচ্ছে গিয়ে কি করবা? সেটাকে হচ্ছে গিয়ে তুমি নিয়ে যাবা হচ্ছে মোলে। 7.3 গ্রাম HCl কে তুমি নিয়ে যাবা কোথায়? নিয়ে যাবা হচ্ছে মোলে। ওকে, 7.3 গ্রামকে মোলে নেওয়া এমন কঠিন কিছু না। HCl এর 7.3 কে HCl এর যে আণবিক ভর সেটা কত? 36.5 মুখস্থ, তোমাদের আশা করি মুখস্থ। সেটা দিয়ে ভাগ করে দিবা, তাইলে হচ্ছে মোলের ভ্যালুটা পেয়ে গেছো। তাহলে এই মোলের ভ্যালু পাইছো, তার মানে এই ভর পেয়ে গেছো, আয়তন পেয়ে গেছো, ভাগ করে দিবা। দ্যাটস ইট, সহজ, প্যারা খাওয়ার কিছু নাই। এই যে দেখো, এখানে হচ্ছে একটা আগুম বাগুম ফর্মুলা দিয়ে করছে, আমি এগুলা দিয়ে করি না। ঠিক আছে, আমার ফর্মুলা ইজি। অ্যাকচুয়ালি আমার যেটা, এটা হচ্ছে মাদার ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে এই ফর্মুলা আসছে, এমন চেঞ্জ কিছু হয় নাই। ঠিক আছে, মোলের ফর্মুলা আর মোলারিটি ফর্মুলা মিলা এই জিনিস বানাই ফেলছে, প্যারা নাই। আমারটা ঠিক আছে, আমারটা মাদার ফর্মুলা, আমারটা না, এটা আমারটা বইয়েরই ফর্মুলা, আমি কোনো ফর্মুলা দেই নাই, এমন কোনো বিখ্যাত কেউ হয়ে যায় নাই। যাই হোক, দ্রবণ দ্বয়কে একত্রিত করলে কোনো লিমিটিং বিক্রিয়ক পাওয়া যাবে কিনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। দ্রবণ দুইটাকে একসাথে মিলাবা। দ্রবণ দুইটা কে? দ্রবণ দুইটাকে মিলায়ে পাবা হচ্ছে HCl আর হচ্ছে NaOH। রাইট, কোনো সমতা করার দরকার নেই, এটা সমতা হয়েই আছে। এটা জন্মগত সমতা করা, NaCl প্লাস H2O পাইছো। ওকে, এখানে সমতা করার দরকার নাই। তাহলে তুমি জানো এটা হচ্ছে 1 মোল, তাহলে এটাও 1 মোল। রাইট, এটা 1 মোল মানে হচ্ছে 36.5 গ্রাম। এটা 1 মোল মানে কত গ্রাম? 23 প্লাস 17, 23 প্লাস 16 প্লাস 1, 17, কত? 40 গ্রাম। এখন আল্লাহর রহমতে ঐকিক নিয়মে ফেলায় দাও যে 40 গ্রাম। দেখো, এতটুকু পর্যন্ত কিন্তু আমি দেখি নাই কোনটা কি পরিমাণ আছে। এরপর আমি আরেকটা লাইন লিখবো, ওই সময় আমি দেখবো না কোনটা কতটুকু আছে। এরপরে আমি যে লাইনটা লিখবো সেটা হচ্ছে যে 40 গ্রাম NaOH বিক্রিয়া করে, এই যে তীর চিহ্ন মানে বিক্রিয়া করে, আমার লিখতে ইচ্ছে হচ্ছে না, আমি অনেক অলস। বিক্রিয়া করে, বিক্রিয়া থেকে কি দেখতেছো? 40 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে। ঠিক আছে, তাইলে হচ্ছে
1 গ্রাম NaOH বিক্রিয়া করে কতটুকুর সাথে সেটা লিখবা। তারপর হচ্ছে NaOH এখানে দেয়া আছে কতটুকু, এবার তাকাও NaOH এর দিকে কতটুকু দেয়া আছে। 8 গ্রাম NaOH বিক্রিয়া করে, আমি জানি এটা কত হবে জানো, 8 গ্রাম NaOH বিক্রিয়া করে হচ্ছে 5 হয়ে গেছে না, এটাও যদি আমি 5 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি ইজিলি পেয়ে যাব হচ্ছে 7.3 আসতেছে, 7.3 আসতেছে। আচ্ছা সেরা প্রশ্ন, মুখে মুখে হিসাব করছি, একদম জীবন্ত ক্যালকুলেটর। সেটা হচ্ছে 40 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে, তাহলে 8 গ্রাম NaOH বিক্রিয়া করে 7.3 গ্রাম HCl এর সাথে। এবার বুঝতেছি কেন এই প্রশ্ন দিছে। তাহলে তুমি দেখো 8 গ্রাম NaOH বিক্রিয়া করছে কতটুকুর সাথে, 7.3 গ্রাম HCl এর সাথে। তার মানে NaOH যতটুকু ছিল ততটুকু যদি বিক্রিয়া করে ফেলে তাইলে HCl ও যতটুকু ছিল ততটুকু বিক্রিয়া করে শেষ হয়ে গেছে, দুইজনই শেষ হয়ে গেছে, দুইজনই বাদ হয়ে মরে গেছে। তাহলে আর কোনো লিমিটিং বিক্রিয়ক নাই। লিমিটিং বিক্রিয়ক কে, যে আগে বাদ হয়ে যায়, যে আগে মরে যায়, ঠিক আছে, এখানে দুইজনই মরে গেছে একসাথে, তাহলে এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক নাই। তো ডান। লিমিটিং বিক্রিয়ক দেখো এখানে যদিও বলা হয় যে লিমিটিং বিক্রিয়ক মানে যেটা আগে শেষ হয়ে যায়, অ্যাকচুয়ালি লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যেটা বিক্রিয়াকে লিমিট করে দেয়, যেটা বিক্রিয়ার একটা লিমিট সেট করে দেয়, ঠিক আছে। এটা নিয়ে ডিটেলস আমি ক্লাসে অনেক পড়াই, এখন পড়াইতে পারতেছি না ডিটেলসে, জাস্ট এতটুকু জেনে রাখো যে যেহেতু এখানে বিক্রিয়ার লিমিট সেট করার কেউ নাই, দুইটাই শেষ হয়ে গেছে, যে আগে শেষ হয় সেই লিমিট সেট করে, যেহেতু এখানে লিমিট সেট করার কেউ নাই তাই লিমিটিং বিক্রিয়কও নাই। ওকে, আচ্ছা ঘতে কি বলছে, আচ্ছা ঘতেই এটা বলছে পারছি। আচ্ছা এবার বলছে গ, এটাও আসে পরীক্ষায়, এটাও পরীক্ষায় আসে, সেটা বলছে যে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। কার আণবিক সংকেত, এই যে যৌগটা আছে এখানে, যে যৌগটা আছে কোনো যৌগ নাই, যৌগে কোনটা শতকরা সংযুতি বলে দেয়া আছে, এদের আণবিক সংকেত বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা এটা কিসের যৌগ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বনের পরিমাণ দেয়া আছে, হাইড্রোজেনের পরিমাণ দেয়া আছে, কেমন 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 কথা, অক্সিজেনের পরিমাণ দেয় নাই, অক্সিজেন এখন তোমার বিয়োগ করতে হবে কি থেকে, কার্বনের পরিমাণ প্লাস হাইড্রোজেনের পরিমাণ, মানে শতকরা সংযুতি যোগ করো, যোগ করে 100 থেকে বিয়োগ করো, কারণ তিনটা যোগ করে তো 100% হবে আলটিমেটলি, তাই না। এখন কার্বন জানো, হাইড্রোজেন জানো, অক্সিজেন জানো না, কত অক্সিজেন কত হইলে টোটাল 100 হবে, সেই অক্সিজেনের শতকরা সংযুতি বের করে ফেলবা। তাহলে দেখো আমি যদি তিনটা শতকরা সংযুতি একবার পাওয়া যায়, হয়ে গেল তিনটা শতকরা সংযুতি, এই যে অক্সিজেনের একটা বিয়োগ টিয়োগ করে যোগ বিয়োগ টিয়োগ করে আমি অক্সিজেনের শতকরা সংযুতি পাইছি। শতকরা সংযুতি পেয়ে যাওয়ার পর যেটা করবা, প্রত্যেকের শতকরা সংযুতিকে ওদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিবা। তাইলে হচ্ছে দেখো কার্বনের শতকরা সংযুতি কত, 40 ছিল, সেটাকে কার্বনের পারমাণবিক ভর মানে 12 দিয়ে ভাগ করে দিবা, কত পাইছো 3.33। হাইড্রোজেনের শতকরা সংযুতি কত ছিল 6.67, সেটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা, কত পাইছো 6.67। এরপর অক্সিজেনের যেটা শতকরা সংযুতি সেটাকে অক্সিজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবা, তাহলে কত পাইছো 3.33। ভাগ ভাগ বাটোয়ারা কইরে তুমি তিনটা ভাগফল পাইছো, তাই না, 1 2 3, অনেক ভাগ বাটোয়ারা করছো করে তিনটা ভাগফল পাইছো। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কত, সবচেয়ে ছোট ভ্যালু কত 3.33। এই 3.33 দিয়ে এই তিনটা ভাগফলকে আবার ভাগ করে দিবা। পরের স্টেপে কি, সবচেয়ে ছোট ভাগফল দিয়ে প্রত্যেকটা ভাগফলকে ভাগ করে দিবা। তাহলে 3.33 কে কত দিয়ে ভাগ দিবা, 3.33 কে 3.33 দিয়ে ভাগ দিবা, 6.67 কে 3.33 দিয়ে ভাগ দিবা, 3.33 কে 3.33 দিয়ে ভাগ দিবা, বুঝতে পারছো, সবচেয়ে ছোটটা দিয়ে ভাগ দিবা। তাহলে পরেরটাই কি পাবা, পরেরটাই পাবা হচ্ছে প্রত্যেকটা জিনিস ওদের স্থূল সংকেতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন কয়টা করে আছে, তাহলে কার্বন কয়টা আছে ভাগ, এখানে ভাগ করে যেটা পাইছো কার্বন 1, তাহলে কার্বন আছে একটা, হাইড্রোজেন কয়টা আছে 2টা, অক্সিজেন কয়টা আছে 1টা। ওকে, সো এদের স্থূল সংকেত CH2O, বুঝতে কি পারছি। এবার এই স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল সংকেতের যে আণবিক ভর সেটা বের করো, কত, কার্বন কত 12 প্লাস হাইড্রোজেন কত 2টা আছে, সো 2 প্লাস একটা অক্সিজেন আছে, কত হয় 16, তাই না, কত হয় তাহলে 12 14 16, 14 আর হচ্ছে 16 কত হয় 40। ভুল করলাম, 40 কেন হচ্ছে, ছি 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 ছি, নিজেকে একটু আগে জীবন্ত ক্যালকুলেটর বলছি, হচ্ছে 30। ওকে, সো 30 যে হইছে সব, দেখো এটা কার কার আণবিক ভর, স্থূল সংকেত যেটা পাইছো এটার আণবিক ভর 30, আর অ্যাকচুয়ালি যৌগ যেটা
সেটার আণবিক ভর হচ্ছে 180। মাথায় রেখো, স্থূল সংকেত যেটা পাইছো, স্থূল সংকেত যেটা পাইছো, প্রত্যেকটা সংখ্যাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে ভাগ করলে, গুণ করলে তুমি অ্যাকচুয়াল সংকেতটা পাবা। এই এন এর ভ্যালু কত আমি জানি না, এন এর ভ্যালু কেমনে পাবো? এই স্থূল সংকেতের যে আণবিক ভর সেটা দিয়ে অ্যাকচুয়াল আণবিক ভরকে ভাগ করে দিবা। এই যে স্থূল সংকেতের আণবিক ভর কত, 30, সেটা দিয়ে কাকে ভাগ করছি? অ্যাকচুয়াল আণবিক ভরকে। কত পাইছি? 6। তাহলে এই যে এন এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 6। তাহলে যৌগটা কেমন? CH2ON। তাহলে কত পাইলাম? কি হবে? এন, এন এর ভ্যালু কত? 6। তাহলে কি হবে? C6H12O6। 6 দিয়ে ভিতরে প্রত্যেকটা ভ্যালুকে গুণ করে দাও। কার্বন একটা ছিল, 6টা হয়ে যাবে। হাইড্রোজেন 2টা ছিল, 12টা হয়ে যাবে। অক্সিজেন একটা ছিল, 6টা হয়ে যাবে। সবাই বুঝছি? সবাই বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার বলছে যৌগটি 2.75 লিটার 0.25 দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুবই সহজ, খুবই সহজ। বলছে আয়তন দেয়া আছে, আয়তন দেয়া আছে, তারপর হচ্ছে গিয়ে মোলারিটি দেয়া আছে। তাহলে দ্রবণটার ভর পাবা না। তুমি জানো মোলারিটি, মোলারিটি মানে হচ্ছে ভর বাই আয়তন, রাইট? মোলারিটি মানে কি? ভর বাই আয়তন, তাই না? এই ভর কত দেয়া আছে? ভর জানি না, এই ভরই বের করবা। ভর কোন এককে পাবা? মোল এককে। আয়তন লিটার এককে দেয়াই আছে, মোলারিটিও দেয়া আছে। তাহলে মোলারিটি জানো, আয়তন জানো, ভর বের করতে পারবা না মোল এককে। সো ভর যদি মোল এককে বের করে ফেলো, মোল এককে ভর বের হওয়ার পর মোল এককে যে ভরটা বের হবে, দেখো এটা কত? মোলারিটি কত? 0.25 ইকুয়ালস টু জানি না, ভর জানি না, ডিভাইডেড বাই মোলারিটি দেয়া আছে 0.25, রাইট? 0.25 দেয়া আছে, রাইট? সো এবার দেখো এখানে আমি কি করব? এখানে আমি যেটা করব, না 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 না, কিছু একটা ভুল লিখছি। 0.25 না, এটা হচ্ছে 2.75 দেয়া। এটা 2.75 দেয়া, ঠিক আছে? সো এই 2.75 ইনটু 0.25 গুণ করলে, হ্যাঁ 2.75 ইনটু 2.75 যদি গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে তুমি কোন এককে ভর পাবা? মোল এককে ভর পাবা। এত মোল, এত মোল। এই মোলের সাথে যদি তুমি ওর আণবিক ভর গুণ করে দাও, তাহলে গ্রাম এককে পেয়ে যাবা। 0.25 ইনটু 2.75, ওর আণবিক ভর কত? 180। তাহলে আলটিমেটলি তুমি গ্রামে পেয়ে গেছো। বুঝতে পারছো? অথবা এই যে তোমাদের এই পছন্দের ফর্মুলা দিয়ে হচ্ছে গিয়ে তুমি গ্রামে নিয়ে আসতে পারো, তাহলে হচ্ছে 123.75 গ্রাম হবে। দ্যাটস ইট, সহজ। সো চ্যাপ্টার 6 পর্যন্ত শেষ করে দিলাম। টানা 6টা চ্যাপ্টার শেষ করে দিছি, অর্ধেক শেষ। আর বাকি আছে হচ্ছে 7, 8, 9, 10, 11, 12। 11 আজকে হবে না, 11 আগামীকাল দুপুর 12টায় হবে। এখন 7 থেকে 12 পর্যন্ত বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেটা ফারদিন ভাই নিতে চাইছিল। ফারদিন ভাইকে নিবে কিনা জানান। ফারদিন ভাইকে নিতে চান? আসেন আসেন। এই যে মানে এত সুন্দর করে বুঝাচ্ছিল, তুই বুঝাবি না ভাই? কারণ হচ্ছে আমি যদি বুঝাই তাহলে তো ওরা আপনাকে চিনবে না। ও আচ্ছা, আমি যদি, আপনার তো চিনাতে হবে যে একজন যে টিচার আছে, তাহলে আমি তো পরে গিয়ে ওরা সব ক্লাসে আমাকে চাইলে তো হবে না। একজন যে বস মানুষ আছে, আপনি যে এত ভালো পড়ান সেটা তো জানতে হবে। আমি তো একটা সহজ একটা জিনিস বুঝে যে একটা ফেস ডেডিকেশন, বা ফেস অফ ডেডিকেশন। এই মানুষটা সারাদিন নিজের ইউনিভার্সিটির প্যারা ট্যারা নিটাই অফিস টফিস করে, সেখানে তোমাদের রেফারেলের ক্লাস তো 3 ঘন্টার জানো, রাতের বেলা বসে বসে স্লাইড, আমি তো ক্লাসে গেছিলাম, এই মানুষটা পুরো স্লাইডটা রেডি করছে, করার পরবর্তীতে রাত 10টার সময় আমার বাসায় আসছে। এখন কিন্তু আমার বাসায় ক্লাসটা হচ্ছে, আমার বাসায় আসছে, আমার বাসায় এসে রাত এখন অলমোস্ট 11:30 বাজে। তার বাসা চিন্তা করতে পারবো না এখান থেকে যাইতে আরো কতক্ষণ সময় লাগবে। তো ঢাকার এই পার, আর একজন হচ্ছে ওই পার। সে এখন চিন্তাও করেনি, ক্লাস নেওয়ার সময় লিটারলি সে চিন্তাও করতেছে না যে ভাই আমি যে বাসায় যাব, এই ঢাকা শহর তো বুঝো বাবা, চোর বাটপার চিন্তা। আর ফারদিন ভাই যেখানে থাকে ভাইয়া, মোহাম্মদপুর বাবা, হ্যাঁ। তো যারা মোহাম্মদপুরের নাম শুনছো অন্তত জানো আসলে, হ্যাঁ চোর ডাকাত, হ্যাঁ ডাকাত ছিনতাইকারীতে ভরপুর। তো এই মানুষটা এখনো চিন্তাও করতেছে না। সুতরাং আমি বলবো যে ভাই ক্লাসটা আমি যতক্ষণে শেষ করবো ততক্ষণ হয়তো অনেক রাত হয়ে যাবে, হ্যাঁ 12:30টার কাছাকাছি বেজে যেতে পারে, আমার তো 1 ঘন্টা সময় দিতে হবে। তো ভাইয়ার জন্য দোয়া করবো। ভাইয়া একদম রেসপেক্ট, মানে আমি কি বলবো আসলে, মানে আমি প্রত্যেকবারই বলেন থ্যাংক ইউ
ইউ সো মাচ। তো আরেকটা কথা বলতে কালকে আমরা আবার অর্গানিক কেমিস্ট্রিতে কালকে কিন্তু দুপুর কয়টায় 12টায় আমি এবং এই ভাইয়া, আমি হয়তো এমসিকিউ পড়াইলে ভাইয়া সিকিউটা দেখাই দিবে অর্গানিক কেমিস্ট্রি, আমি সিকিউ দেখাইলে ওই ভাইয়া এমসিকিউ দেখাবে। এবং নিশ্চিত থাকো, শতভাগ নিশ্চিত থাকো ইনশাআল্লাহ তোমাদের এই জৈব যৌগ থেকে যে 11 নাম্বার চ্যাপ্টারটা থেকে যে তোমাদের 15 নাম্বার অলমোস্ট 15 নাম্বার থাকে, এই 15 নাম্বার 75-এ 15 নট 100-তে 15, 75-এ 15 নাম্বার যে এই 11 নাম্বার চ্যাপ্টারটা থেকে থাকবে অলমোস্ট, এটা তোমরা একদম কমপ্লিটলি রিভিশন হবে ইনশাআল্লাহ। পরীক্ষার হলে গিয়ে কমন পাবো, অন্তত আমাদের দুইজনের ফেস অন্তত এই যে এরকম করে ভাসবে ইনশাআল্লাহ। মানে অ্যাট লিস্ট মনে পড়বে যে ভাইয়া বলছিল, এটা পড়াইছিল। ইনফ্যাক্ট আমরা যখন সিকিউ সিলেক্ট করছিলাম, আমরা দুইজন মিলে বসেই আমরা হচ্ছে সব টাইপের সিকিউ রাখার চেষ্টা করছি। তোমার মনে হইতে পারে ভাই প্রত্যেক চ্যাপ্টারে 2-3টা করে সিকিউ, বাট বিশ্বাস করো 4-5টা যেগুলো ছিল সব টাইপ রাখছি, এর বাইরে কোনো টাইপ ইউজুয়ালি আসে না। এখন যদি আসে তাহলে তোমার কপাল খারাপ, কিন্তু আসবে না ইনশাআল্লাহ, ভরসা রাখতে পারো, আসার কথা না। আগে যেহেতু আসেনি, মানে টিচারদের তো তোমার উপর কোনো পার্সোনাল শত্রুতা নেই তোমাদের সাথে যে তোমাদেরকে প্যারা দিবে। হ্যাঁ ইনশাআল্লাহ, আর বই তো পুরোটা পড়াই আছে, আমরা জাস্ট একটু লাস্ট মোমেন্টে গাইড করতেছি গাইস। তো আমি হচ্ছে আপাতত বের হই, আজকের ক্লাসটা বাকিটুকু ফারদিন ভাই নিবে, আমি এখন বাসে যাবো। কালকে সকালে আবার ক্লাস আছে, আমার নিজের ক্লাস আছে, ক্লাস থেকে আমি আবার তোমাদের ক্লাস নিতে আসবো। সো আজকে এই পর্যন্তই থাক, আমি এই পর্যন্ত রাখতেছি, বাকি চ্যাপ্টার গুলো ফারদিন ভাই কন্টিনিউ করতেছে। বস ম্যান, থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে কালকে। তো এই তুই যাওয়ার সময় খেয়েছিস? থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আমি মাইকে নিয়ে রাখছি, ওরা আবার চলে যাবে, মনে করবে যে ক্লাস কি শেষ হয়ে গেল নাকি। না, ক্লাস শেষ হয়ে যায়নি, সবকিছু ঠিকঠাক আছে। তো একটু ঝটপট করে বলো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, অল ক্লিয়ার কিনা। সো সবকিছু ঠিকঠাক মতো শোনা গেলে, বোঝা গেলে বলো বাবারা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে পড়বো, এবং এতটুকু নিশ্চিত থাকো তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে, আই রিপিট, রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে এখান থেকে অলমোস্ট একটা সিকিউ কনফার্ম পাবা। সো এখান থেকে যেটা থাকে 1 নাম্বার প্রশ্ন থাকে জারণ বিজারণ থেকে, সিকিউ এর জন্য বাবা, আমরা যেহেতু সিকিউ সলভ করতেছি, একটা পার্ট থাকে জারণ বিজারণের জন্য, কেমন? সো জারণ বিজারণের জন্য যদি কারো একদম বেসিক শূন্য হয়ে থাকে, আমি কালকে গ্রুপে একটা ভিডিও আপলোড করবো ডিটেইলসে, জারণ বিজারণের একদম শূন্য বেসিক থেকে ডিটেইলস পর্যন্ত সমস্যা থাকলে সেটা দেখে নিতে পারেন। সো জারণ বিজারণ এখনো দেখাই দিব। 2 নম্বরে যদি বলি লাশ হাতে লিয়ার নীতি, সো এই যে লাশ হাতে লিয়ার নীতি, সো এই দুইটা টপিক থেকে 100% প্রশ্ন আসবেই, মানে কোনো রকম ফাঁকিবাজি করা যাবে না। এটার সাথে অবশ্য মিলায় 8 নম্বর অধ্যায় ডেল এইচ এর ম্যাথ মিলাই দেয়, আসলে 8 নম্বর চ্যাপ্টারে ডেল এইচ এর ম্যাথটা মিলাই দেয়। সুতরাং যাই করেন না কেন এই পার্টগুলো মিস করা কখনোই যাবে না। সো প্রথমে চ্যাপ্টার প্রশ্ন দেখেন, এখানের মধ্যে ক খ এর জন্য, আই রিপিট, ক খ এর জন্য যে পার্টগুলো দেখতে পারতেছেন আপনারা, সেটা হচ্ছে কি আমরা অলরেডি সাজেশন দিয়ে দিব, এটা আপনাদেরকে পড়তে হবে। গ নম্বরে আসেন, গ নম্বরে এখানের মধ্যে ওরা বলছে যে ভাইয়া 1 নাম্বার বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থায় তাপের প্রভাব, সব সময় মনে রাখবা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এরকম যদি প্রভাবের কথা বলে থাকে তার মানে এখানের মধ্যে এরা লাশ হাতে লিয়ার নীতির কথা বলছে। কিসের কথা? লাশ হাতে লিয়ার নীতির কথা বলেছে, বুঝতে পেরেছো? তাহলে বলছে 1 নাম্বার রাসায়নিক বিক্রিয়া। 1 নাম্বার রাসায়নিক বিক্রিয়াটা দেখো তো, এটা কি ধরনের বিক্রিয়া তোমরা বলো তো কমেন্টে। এটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি? আই রিপিট, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া? ডিটেইলসে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি এই গ্রুপে দিয়েছি, জাস্ট আমরা এই সিকিউটা সলভ করি। দেখো, যদি কখনো কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য বাহির থেকে তাপ দিতে হয়, যেমন এখানে দেখো এই দুইটার মধ্যে বিক্রিয়া ঘটানোর জন্য বাহির থেকে আমি হিট প্রডিউস করতেছি বা সাপ্লাই করতেছি, অর্থাৎ 180 যোগ মানে বিক্রিয়কের সাথে যোগ আছে। তার মানে আমি এখানের মধ্যে একটা সহজ জিনিস বুঝাই, ধরো তুমি তাপ দিতে পারো, তাপের প্রভাব মানে কি? তাপ দিতে পারো, অর্থাৎ এই বিক্রিয়ার তাপ দিলে কি হবে এটা। আরেকটা তুমি করতে পারো, তাপ হ্রাস করতে পারো। এখন জিনিসটা কি? জিনিস হচ্ছে x2 আর y2, x2 প্লাস y2 মিলে কি তৈরি হয়েছে? এখানের মধ্যে হচ্ছে xy, আমরা তাপটা না লিখলাম, 2xy তৈরি হয়েছে, বুঝো? তার মানে x2 আর y2 মিলে 2xy তৈরি করছে। সুন্দরভাবে বুঝো ভাইয়া। এই বিক্রিয়ায় যদি তুমি তাপ দাও, এই দেখো তো এখানের মধ্যে এটা বিক্রিয়ক পার্ট না, এই পার্টটা কি বিক্রিয়কের পার্ট না? তাহলে বিক্রিয়ক কি বলবে? বলবে ভাই আমার কাছে তো অলরেডি তাপ আছে, আমার কাছে অলরেডি তাপ আছে, এটা কিন্তু একটা তাপ হারি বিক্রিয়া। তো এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ হারি। আই হোপ তোমরা
সবাই জানো আসলে তাপ হারি বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা বা চিনতে পারো আই হোক। সো দেখো তাপ উৎপাদী হইলে ওই পাশে উৎপাদের সাথে প্লাস দেয়া থাকতো, যাই হোক। সো তাপ হারি বিক্রিয়ায় দেখো এই বিক্রিয়কটা কি বলতেছে ভাইয়া আপনি তো আসলে অলরেডি আমার কাছে তাপ আছে, আপনি যদি আমাকে তাপ দেন, বিক্রিয়কে যদি তাপ দেন বা আপনি যদি আমাকে একটু তাপ দেন, আমার কাছে তাপ আছে ভাই, আমার আর লাগবে না। তো বিক্রিয়ক বলবে আমার কাছে তাপ আছে, আপনি উৎপাদের দিকে যান, অর্থাৎ সামনের দিকে যান। তার মানে তাপ যদি দাও তাপ হারি বিক্রিয়ায় বিক্রিয়কটা আস্তে আস্তে উৎপাদের দিকে যাবে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে তাপ হ্রাস করলে কি হবে? উল্টাটা হবে। আপনি একটা মনে রাখবেন, শুধু উল্টাটা হবে, উল্টাটা। জাস্ট একটা পার্ট মনে রাখবেন, বাকি পার্টটা অটোমেটিকলি মনে থাকবে। দেখেন তাপ হারি বিক্রিয়ায় তাহলে কি হয়, তাপ দিলে আস্তে আস্তে বিক্রিয়াটা উৎপাদের দিকে যায় এবং উৎপাদের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যায়। কেন? কারণ আপনি যখন এখানে তাপ দিবেন এটা তো আসলে উৎপাদের দিকে যাবে এবং উৎপাদের পরিমাণটাও বেড়ে যাবে। পরীক্ষায় এমনও প্রশ্ন করতে পারে এই বিক্রিয়ায় কি করলে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে ভাইয়া আপনি যদি এই বিক্রিয়ায় তাপ দেন তাহলে আসলে জিনিসটা বৃদ্ধি পাবে। তাপ উৎপাদীর ক্ষেত্রে কি উল্টা, উল্টা। তাপ হারিটা মনে রাখবেন, তাপ উৎপাদীটা উল্টা। তাপ উৎপাদী মনে রাখবেন, তাপ হারিটা উল্টা। একটা আরেকটার উল্টা হয়ে যায়। এখন বলছে এখানে দেখো 1 আর 3 নাম্বার বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে, 2 আর 3। সো 2 নাম্বার এবং 3 নাম্বার আমরা এরকম ফাঁকা জায়গা আছে আই হোপ। সো দেখো দেখো এখানে মধ্যে বলছে কত নাম্বার বিক্রিয়া বলছে, 2 নাম্বার এবং 3 নাম্বার বিক্রিয়া। দেখো বাবা, সো 2 নাম্বার বিক্রিয়া কি FeCl2 আর এখানে হচ্ছে ক্লোরিন। আচ্ছা এটার হিসাব পরে সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা নন রেডক্স অথবা যেগুলোর জারণ বিজারণ হয় না, জারণ বিজারণ হয় না কোন কাদের জারণ বিজারণ হয় না এটা আগে মনে রাখবে। এরকম প্রশ্ন আসে বিজারণ জারণ বিজারণ হয় না। একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া প্রশমন বিক্রিয়া। আর একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। অর্থাৎ এখানে যদি প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিড এবং ক্ষার মানে অ্যাসিড প্লাস বেস এইটা রিঅ্যাকশন। তার মানে কখনো যদি আপনি অপশনে এরকম পান যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হচ্ছে তাহলে সেটা চোখ বন্ধ করে বলবেন ভাইয়া এই বিক্রিয়াটা আসলে কোনো রকম জারণ বিজারণকে সমর্থন করে না। অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে ক্ষার। তার মানে এদের বিক্রিয়াটা প্রশমন, এটা তার মানে হচ্ছে আমার কোনো রকম জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করবে না। বাট আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া এই যে 2 নাম্বার বিক্রিয়া FeCl2, এই দুষ্টামি করে, এই বিক্রিয়াটা কি রকম হবে? FeCl2 প্লাস Cl2 তার পরবর্তীতে হচ্ছে FeCl3। এই বিক্রিয়া একটু ভালো করে খেয়াল করো, যতগুলো ক্লোরিন অপোজিট সাইডে ততগুলো প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে +2। যতগুলো ক্লোরিন তার অপোজিটে ততগুলো প্লাস, এই যে +3। এককভাবে মুক্ত পরমাণু বা যৌগে জারণ মান টোটালটা 0 হয়। কত হয়? 0 হয়। তার মানে আমি এখানে থেকে দেখো তো +2 থেকে +3 কখন যেতে পারবে? যদি আয়রন 2+ একটা ইলেকট্রন অপসারণ করে দেয় তাহলে কি 3+ এ পরিণত হয় না? তার মানে এটা কি একটা জারণ বিক্রিয়া? অবশ্যই জারণ বিক্রিয়া। সেম ভাবে এই যে 0 থেকে +3 কিভাবে হয়? 0 থেকে +3 কিভাবে হবে? 0 থেকে +3 হওয়ার জন্য, সরি 0 থেকে তো +3 না, এখানে দেখো এখানে ক্লোরিনের জারণ মান কত? একটা ক্লোরিনের -1, 3টা ক্লোরিনের গুণন হচ্ছে 3 দিয়ে দিল, মানে একেবারে -3 কখনো লিখলে কিন্তু একদম গোলা দিয়ে দিবে টিচার, বুঝছো? তাহলে কি দিতে হবে? ক্লোরিনের -1, 3টা ক্লোরিনের 3 সংখ্যার জন্য এটা 3 দিয়ে দিছি। তাহলে দেখো 0 আর এটার সাথে আছে -1, তার মানে 0 থেকে -1 মানে কি? আস্তে আস্তে ইলেকট্রন গ্রহণ করলে না -1 হবে। তাহলে ক্লোরিন ছিল 0, সে একটা ইলেকট্রন রিসিভ করছে, পরে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, আমরা সমতা না করলাম। তার মানে এটা আমার জারণ বিক্রিয়া হলে এটা অবশ্যই বিজারণ বিক্রিয়া। সো এইরকম আরো অনেকগুলো জারণ বিজারণ বিক্রিয়া আছে যেগুলো পড়তে হবে। আমি হয়তো এখন একটু তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, অনেকের বুঝতে সমস্যা হতে পারে, বা একটু রিক্যাপ করে নাও। তবে আমি বলি বইয়ে অনেকগুলো আছে জারণ বিজারণ যেগুলো ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে ভিডিও আকারে এই গ্রুপে দিয়ে দিব রেকর্ড করে। সো যাদের আসলে জারণ বিজারণে একটু সমস্যা তারা একটু দেখে নিবা প্রথম থেকে, কেমন? সো 2 নাম্বার সিকিউটা দেখো, উদ্দীপকের 1 নাম্বার বিক্রিয়াটা রেডক্স ব্যাখ্যা করতে বলছে।
সো 1 নাম্বার বিক্রিয়াটা কি, এটা একটু আমরা খুঁজে বের করি। 1 নাম্বার বিক্রিয়াটা এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো। আমরা গ নাম্বার প্রশ্নে যাই, দেখো ভালো করে খেয়াল করো। গ নাম্বার প্রশ্নে কি বলছে, 1 নাম্বার বিক্রিয়াটা রেডক্স ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখানে দেখো হাইড্রোজেন সালফাইড প্লাস Cl2, এটা বিক্রিয়া করলে কি হবে, হাইড্রোজেন ক্লোরাইড হবে 2 মোল HCl প্লাস হচ্ছে সালফার। এবার দেখো দুইটা যতগুলো হাইড্রোজেন অপোজিটে ততগুলো মাইনাস, সালফারের উপর -2 এককভাবে শূন্য, এর আগেরটার মতো। এখানের মধ্যে একটা ক্লোরিনের -1, একটা হাইড্রোজেনের +1, আর সালফারের কত হবে, সালফারের হবে হচ্ছে একক বা মুক্ত ভাবে থাকলে শূন্য হয়। তাহলে মজার বিষয়টা দেখো, সালফারের এখানে কত ছিল বাবা, সালফারের এখানের মধ্যে ছিল -2। তাহলে সালফার যদি আমার -2 থাকে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে কি হইছে, সালফার শূন্যতে পরিণত হইছে। আল্লাহ হাফেজ ভাই, কালকে অর্গানিক কেমিস্ট্রিতে দেখা হচ্ছে, হোয়াটসঅ্যাপ চেক করিস। দেখো ভালো করে খেয়াল করো, সেম ভাবে তোমাদের সিয়াম ভাইয়া চলে গেল। দেখো এই যে শূন্য থেকে ক্লোরিনটা কি -1 হচ্ছে না, তাহলে শূন্য থেকে -1 মানে কি, সে ইলেকট্রন রিসিভ করছে, ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করছে, রিসিভ করলে কি হয়, বিজারণ হয়। সো এইভাবে জিনিসগুলো বুঝতে হবে অথবা লিখতে হবে পরীক্ষার মধ্যে। আমি জাস্ট তোমাদেরকে রিক্যাপ করাই দিচ্ছি অথবা মনে করাই দিচ্ছি, এখন তো এত ডিটেইলসে পড়তে গেলে তো রাত 3টা বাজবে, শেষ হবে না বাবা। সো এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, যে 2 নাম্বার বিক্রিয়াটাকে অর্ধক্ষেপণ বিক্রিয়া, এটা একটু আনকমন বলতে পারো তোমরা, তোমাদের জন্য বলছে অর্ধক্ষেপণ বিক্রিয়া এবং পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি কিনা। কোনো কিছুকে যদি এই যে পানির সাথে রিঅ্যাকশন মানে মোটামুটি মনে রাখবা, পানি বিশ্লেষণ মানে পানির সাথে রিঅ্যাক্ট করতে হবে। তো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অলরেডি পানির সাথে বিক্রিয়া করছে, তার মানে এটাকে আমি পানি বিশ্লেষণ ধরে নিলাম। সো এখানে প্রোডাক্টটা কি তৈরি হবে, এটা সবাই জানো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সবসময় মনে রাখবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন পানিতে দেয় একটু অর্ধক্ষেপ বা তলানি জমার মতো তৈরি হয়। তো তলানি জমাটাকেই কি বলা হচ্ছে, অর্ধক্ষেপ বলা হচ্ছে। তলানি জমাটাকে অর্ধক্ষেপ বলা হচ্ছে। তার মানে আমি দুইটাই আসলে বলতে পারি। তার মানে এখানের মধ্যে এই যে দেখো বিক্রিয়াটা আসলে অর্ধক্ষেপণ এবং আদ্র বিশ্লেষণ দুইটা হিসেবেই কাউন্ট করব আমরা। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো বাবা। সব প্যারা খাইও না, প্যারা খাইও না, এই স্লাইডটা তোমাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো, ঠিক আছে। তার পরবর্তীতে 3 নাম্বার প্রশ্নে আসো, এই যে পার্সেন্টেজ, এটা তোমাদেরকে সিয়াম ভাইয়া দেখাই দিছে। হ্যাঁ, এই যে কিভাবে পার্সেন্টেজ থাকলে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয়। তবে একটা জিনিস মনে রাখবা সবসময়, যদি কখনো বলে ভাই এ এমন একটা যৌগ যার পার্সেন্টেজ 20, বি আর একটা যৌগ যার পার্সেন্টেজ 30, সি এর পার্সেন্টেজ দেয়া নাই, সি এর পার্সেন্টেজ দেয়া নাই, এরকম করে, তো সব সময় মনে রাখবা যার পার্সেন্টেজ দেয়া থাকে না, যদি কখনো বলে যে এ আর বি মিলে 20 আর 30 ওই যৌগটা কে, তখন একটা এটা বুঝো, কিন্তু ট্রিক্স খাটাইতে পারে টিচার, এটা সবাই কিন্তু বুঝবে না, আটকায় যাবে। সো দেখো টোটাল হইছে কত, 20 আর 30 মিলে টোটাল কত, 50। 20 আর 30 মিলে 50 না। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া বাকি 50টা কে, এটা কি সি ধরে নিব, বি ধরে নিব, নাকি টিচার অপশনে দেয় নাই, উত্তরটা হচ্ছে না, টিচার অপশনে দিছে। সবসময় মনে রাখবা যোগ করে যদি 100 না হয়, বাকি যে পার্ট সেটা হাইড্রোজেনের হয়, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে বাকি 50%। বুঝতে পেরেছি, এটা একটু মনে রাখবা। সো এইটা পারবা আণবিক সংকেত। এই যে দেখো বিক্রিয়াটা কি রিডক্স কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। সো এটার জন্য তো প্রথমে যে আণবিক সংকেত নির্ণয় করতে বলবে, অবশ্যই আণবিক সংকেত নির্ণয় করতে বলবে। তো আণবিক সংকেত এই যে দেখো নির্ণয় করে ফেলছো তুমি, স্থূল সংকেত নির্ণয় করে ফেলছো। এখন ঘ নাম্বারে আসো, ঘ নাম্বারে যদি আসো, এখানের মধ্যে বলছে এটা আসলে কি উদ্দীপকের বিক্রিয়া রিডক্স কিনা। সো উদ্দীপকের বিক্রিয়াটাকে জিঙ্কের সাথে এই যৌগটা এই এসিডটা বিক্রিয়া করব। সো বিক্রিয়ার ক্ষেত্রে এখানে তুমি খেয়াল করো জিঙ্কের 0, তাহলে এখানে জিঙ্কের কত, +2, জিঙ্ক শুধু +2 এ হয়, হাইড্রোজেনের 0, তাহলে এখানে হাইড্রোজেনের +1। খুবই ইজি বাবা। সো হাইড্রোজেন যদি আমার +1 হয়, +1 থেকে 0তে গেলে কি হয়, সে অবশ্যই জারণ মানের পরিবর্তন হইছে। তার মানে কি প্লাস থেকে যদি 0 দিকে যায়, তার মানে অবশ্যই এটাতে বিজারণ হইছে অথবা ইলেকট্রন গ্রহণ হইছে। আবার এখান থেকে যদি এখানে যায় তাহলে কি হবে, 0 থেকে +2, তার মানে জারণ হইছে। এইগুলো তোমরা পারবা, আই হোপ। তো স্লাইডটা দিয়ে দিব, তোমরা দেখে ফেলবা ইনশাআল্লাহ, কেমন। এরপরে আসো বাবারা, পরে আসো। হ্যাঁ, এরপরে আমি দেখতে পাচ্ছি অনেকেই আসো। হ্যাঁ, আমরা 12টার বেশি না যাওয়ারই চেষ্টা করব,
ঠিক আছে? ঠিক আছে বাবা। দেখো 8 নাম্বার চ্যাপ্টারে যেই একটা প্রশ্ন থাকবেই থাকবে সেটা হচ্ছে ডেল এইচ। চোখটা বন্ধ করে একটা প্রশ্ন কমন নাও, লাসাতিলিয়ান নীতি এবং ডেল এইচ এই দুইটা কম্প্যাক্ট মানে কম্বিনেশন করে কম্বাইন্ড করে প্রশ্ন করবে একসাথে, এটা শতভাগ নিশ্চিত। গ নাম্বারে লাসাতিলিয়ান দিলে ঘ নাম্বারে ডেল এইচ এর মান চাবে, গ নাম্বারে যদি ধরো হচ্ছে ডেল এইচ এর মান চাই, ঘ নাম্বারে লাসাতিলিয়া চাবে। ভাইয়া বিশ্বাস করো ডেল এইচ থেকে প্রশ্ন আসবেই, এবং এই প্রশ্নটা আসার পর থাকবেন ভাইয়া চেহারা যাতে ভেসে থাকে তোমার চেহারার উপরে, বুঝছো? যেমন এখানের মধ্যে দেখো, এখন ডিটেইলসে করাবো না, একেবারে বেসিক থেকে করানোর সময় নেই, জাস্ট ধরাই দিব। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ডেল এইচ এর একদম বেসিক পর্ব থেকে আমি ভিডিও গ্রুপে আগামীকালকে আপলোড করে ফেলবো, তোমরা দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই ক কত পার ভাই, গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন দেখো। এখানের মধ্যে কি বলছে? এখানের মধ্যে বলছে কার্বন হাইড্রোজেন, মানে এরা ভালো টিচার অনেক। কেন অনেক ভালো টিচার বললাম? সবগুলোর ভ্যালু দেখো দিয়ে দিছে। এখন বলতে পারো যে ভাইয়া পরীক্ষার হলে কি এগুলো বন্ধন শক্তির মান দিয়ে দিবে কিনা? ওই যে রাব্বি জিদনি ইলমা, হ্যাঁ, যে যদি স্যারের মন চাহিদা থাকে তাহলে এইগুলোর মান দিয়ে দিবে। বাট এমসিকিউ এ বোর্ড পরীক্ষায় এরকম জিজ্ঞেস করে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কত, কার্বন কার্বনের বন্ধন শক্তি কত, কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি কত, তখন কি করবা? অবশ্যই মুখস্থ রাখতে হবে, মুখস্থ করা ছাড়া উপায় নেই আসলে। তো এখানে দেখো বলছে এই বিক্রিয়া ডেল এইচ এর মান কত। সবসময় মনে রাখবো যে একটা জিনিস মনে রাখবো যে সবসময় মনে রাখবা যে এরকম করে শুধুমাত্র যে এরকম তোমাকে দিয়ে দিবে জিনিসটা এমনটা না। পরীক্ষার মধ্যে সবসময় মনে রাখবা তোমাকে অ্যালকেন দিতে পারে। আগামীকালকে যদি না বুঝো অ্যালকেনকে, আগামীকালকে জৈব যৌগের ক্লাসে ফ্রি ক্লাসে একদম জয়েন করে ফেলো দুপুর 12টায়। অ্যালকেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করো তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। সেম ভাবে তুমি যদি কখনো অ্যালকোহলের সাথেও যদি কখনো অক্সিজেনের বিক্রিয়া করো তাহলেও কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হবে। এই যে দুইটা জিনিস মনে রাখবে, মানে চোখ বন্ধ করে। এটা যেমন একটা অ্যালকোহল ছিল, দিয়ে দিছে অ্যালকোহল ছিল এখানে, হ্যাঁ, ইথানল ছিল, ইথানল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করছে, ভালো দিয়ে দিছে। না দিয়ে যদি এখানে এ আর বি দিত তখন কি করতাম? অপশনে দিতেই পারে এরকম এ আর বি, তখন কি করব? ভাইয়া কিচ্ছু করবো না, অ্যালকোহলের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর পানি বরাবরই তৈরি হয়। বাট যে জিনিসটা ডেল এইচ এর ক্ষেত্রে ম্যান্ডেটরি সেটা হচ্ছে এই সব ডেল এইচ এ না কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয় মোটামুটি 99% ক্ষেত্রে, বুঝতে পারছো? তো বাকি মানে সব ক্ষেত্রেই না, 99% ক্ষেত্রে বললাম। তো এই ক্ষেত্রে কি হয়, ডেল এইচ এর মান অবশ্যই বিক্রিয়াগুলো করার করে সমতাকরণ করবা। একটা বিক্রিয়ার সমতাকরণ না করলে ডেল এইচ এর মান বের করে কোনো লাভ নাই, বুঝতে পারছো? তাহলে দেখো আমরা একটু ম্যাথটাতে যাই। সো ম্যাথটাতে এরকম একটা বিক্রিয়া দিছে, এই বিক্রিয়া দিয়ে দিছে, এই যে দেখো এরকম একটা অবস্থা দিয়ে দিছে। এই বিক্রিয়াটা আমরা একটু লিখি। দেখো C2H5, তো দুইটা কার্বনকে তোমরা প্রথমে এভাবে দিবা। তাহলে এই যে দেখো দুইটা কার্বনের সাথে 5টা হাইড্রোজেন, এই কার্বন যেটা সব থেকে বামে লিখবা সেটার সাথে বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও, কারণ কার্বনের 4টা হাত। এই কার্বনে কি করব ভাইয়া, একটু ধীর সুস্থে ভাবে দেখতে হবে। এই কার্বনের সাথে একটা OH আছে, অর্থাৎ এই যে O, এই যে একটা H আছে। এই কার্বনের অলরেডি এইদিকে একটা হাত গন, এইদিকে একটা হাত গন, তাহলে বাকি দুইটা হাতে এই যে দেখো দুইটা হাইড্রোজেন। তার মানে এখান থেকে একটা ব্যাপার বোঝা গেল যে ভাইয়া 5টা হাইড্রোজেনের 3টা এইদিকে 2টা এখানে। তারপর অক্সিজেনে আমরা জানি সবসময় এরকম করে ডাবল বন্ড হয়, সবসময় আমরা কি জানি এরকম ডাবল বন্ড হয়। তার পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড হলে কি হয়, কার্বন এখানে এই যে একটা অক্সিজেন, ওই দিকে একটা অক্সিজেন, এই যে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পানিটাকে কিভাবে লিখতে পারি, এই যে অক্সিজেন, এইদিকে একটা হাইড্রোজেন, এইদিকে একটা হাইড্রোজেন। এবার মজার বিষয় হচ্ছে দেখো এখানের মধ্যে ভালো করে আমি ডেল এইচ এর অনেকগুলো একটা ভিডিও দিব, সেখানে অনেক রকম ডেল এইচ এর ম্যাথ করা থাকবে আসলে। বাট এখানে একটু দেখো, তোমাকে প্রথম ফোকাসে রাখতে হবে এই যে বিক্রিয়ক, এই পার্টটার মধ্যে কে কে এখানে আছে, কে কে নাই। তো দেখো এখানের মধ্যে দেখো কে কে নাই আসলে। দেখো কার্বন আর হাইড্রোজেন এখানে কেউ নাই, এই যে দেখো এখানে কোনো কার্বন হাইড্রোজেনের অস্তিত্বই নেই। কার্বনের সাথে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের আছে। এখানে দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন। তার মানে এই যৌগটাতে 5টা কার্বন আর হাইড্রোজেনের বন্ধন ভেঙে গেছে, যোগ। বুঝো এখানের মধ্যে কার্বনের সাথে একটা অক্সিজেনের বন্ধন ভাঙছে না? হ্যাঁ ভাইয়া ভাঙছে। তার মানে এখানে একটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন, মানে সরি অক্সিজেনের বন্ধ ভাঙছে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড ভাঙছে, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড ভাঙছে। আবার দেখো এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে গিয়েছে না? হ্যাঁ ভাইয়া
অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেনের বন্ধনও ভাঙছে, অর্থাৎ কোনগুলো ভাঙলো এইটা কাউন্ট করাটা জরুরি। তো তুমি এখানের মধ্যে যেগুলো ভাঙবে এইগুলোর এনার্জি গুলো এখন হিসেব করো। দেখো 5 এর সাথে কার্বন হাইড্রোজেনের এনার্জি দিছে 414, 5 গুণন 414 যোগ 1 গুণন কার্বন অক্সিজেনের কত দিছে, কার্বন অক্সিজেনের দিছে 350, তাহলে দাও 350 যোগ অক্সিজেন হাইড্রোজেন কত দিছে, অক্সিজেন হাইড্রোজেন দিছে হচ্ছে কত দিছে 464 দিছে, তাহলে হিসাব করো 464, হ্যাঁ ঠিক আছে 464, এটা যোগ করবা। তারপরে এটা তো তুমি বিক্রিয়কেরটা হিসাব করলা, তারপর এখন উৎপাদেরটা দেখো, উৎপাদে কি আছে, কার্বনের সাথে অক্সিজেনের এই পাশে একটা আছে, কার্বনের সাথে অক্সিজেনের এই পাশে আছে একটা, অর্থাৎ কার্বনের সাথে অক্সিজেন এই যে একটা, এই যে কার্বনের সাথে অক্সিজেন এই যে দুইটা, অর্থাৎ দুইটা কার্বনের সাথে অক্সিজেনের বন্ড ভেঙে গেছে, যোগ তার পরবর্তীতে মানে তৈরি হয়েছে, নতুন করে তৈরি হয়েছে। আবার দেখো কার্বনের সাথে এই জায়গায় একটা হাইড্রোজেন, কার্বনের সাথে এই জায়গায় একটা হাইড্রোজেন, অর্থাৎ কার্বন মানে সরি অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন, কি বলি এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন, রাইট? তো এখানে দেখো এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কয়টা, দুইটা। তাহলে এবার দেখো কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন শক্তি কত, এই যে দেখো এখানেও কিন্তু কার্বন আর অক্সিজেন আছে, বুঝছো একক বন্ধন, কিন্তু আমার তো এটা দ্বিবন্ধন, তাহলে কার্বন আর অক্সিজেনের একক বন্ধনের মানটা আবেগবশত লিখে দিলে কিন্তু জীবন নষ্ট হয়ে যাবে, এটা করা যাবে না, বুঝছো এটা করা যাবে না। তাহলে কি করতে হবে, এখানের মধ্যে কার্বনের সাথে অক্সিজেন কত 724, 2 গুণন 724 যোগ 2 গুণন অক্সিজেন হাইড্রোজেন, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের মান কই, এই যে অক্সিজেন হাইড্রোজেন, এই এখানে একটা, তো এই যে দেখছো এইটার বন্ড আমরা হিসাব করিনি, এটা করবো নি এখন। অক্সিজেন হাইড্রোজেন কত, সো অক্সিজেন হাইড্রোজেনের মান হচ্ছে 1 2 3 464। তবে বিক্রিয়কটা যখন হিসাব করছি আমরা ভুলবশত অক্সিজেন কাউন্ট করিনি, এখানে অক্সিজেনেরও কাউন্ট করতে হবে। তাহলে একটা অক্সিজেন আর অক্সিজেন আছে, একটা অক্সিজেন আর অক্সিজেনের বন্ড কত 498 যোগ 498, এই যে এভাবে হিসাব করো। তারপরে কি বিক্রিয়কের মোট, এটা থেকে ওইটা বিয়োগ করবা, এটা থেকে ওইটা বিয়োগ করলে উত্তর হয়ে যায়, বুঝছো সবাই, বুঝছো ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলো? এই যে যেভাবে আমি হিসাব করলাম ওভাবে হিসাব করছি। আচ্ছা তারপরে দেখো বলছে 2 নম্বর বিক্রিয়া, বিক্রিয়ক ও উৎপাদ ব্যবহার করে কিভাবে আসলে হচ্ছে গিয়ে তোমার, এই যে দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, ডেনিয়াল সেল মনে রাখবা, সবসময় মনে রাখবে ডেনিয়াল সেল পড়তে হবে। কি পড়তে হবে, ডেনিয়াল সেল, এইটা পড়তেই হবে, এটা না পড়লে কিন্তু খুবই খবর আছে, অবস্থা খারাপ আছে। ডেনিয়াল সেল অবশ্যই পড়তে হবে। তোর এই অধ্যায় থেকে আরেকটা ডেনিয়াল সেল যেমন ইম্পর্টেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ডেনিয়াল সেলের পরবর্তীতে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, অথবা হচ্ছে গিয়ে তোমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এই পার্টগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু মিস করাই যাবে না, বুঝতে পেরেছো আমার কথা? তো দেখো ডেনিয়াল সেল, এই যে সবাই জানো জিঙ্ক, আর এখানের মধ্যে হয়ে গেছে জিঙ্ক সালফেট। কিভাবে, তো এখানের মধ্যে ক্যাথোডে ক্যাটায়ন যাবে, অ্যানোডে অ্যানায়ন যাবে, বুঝতে পারছো? সো জিঙ্ক কি করবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি করবে, জিঙ্ক 2+ পরিণত হবে। তার পরবর্তীতে কপার সালফেটে কি হবে, কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। সো আমি জাস্ট একটু মানে হালকা ধারণা দিচ্ছি, এটা একটু পড়ে নিবা বাবা, খুবই গুরুত্বপূর্ণ ডেনিয়াল সেল। হ্যাঁ, তো এই যে দেখো এই যে ইলেকট্রন দুইটা যখন যাতায়াত করবে লাইনের মধ্য দিয়ে, যখন যাতায়াত করবে এই যে দুইটা ইলেকট্রন, তখন আসলে বিদ্যুৎ পরিবহনের সৃষ্টি হবে। পটাশিয়াম, লবণ সেতু হিসেবে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। লবণ সেতুতে কোনটা ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে পটাশিয়াম। যায় বলো, কথা কি ক্লিয়ার কিনা বলো, নেটের কি সমস্যা করতেছি কিনা বলো। আচ্ছা, ওয়েটিং ফর ভিডিও সিগন্যাল, হ্যাঁ আমারও কেন জানি মনে হইলো। ঠিক আছে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তার পরবর্তীতে আরেকটা পার্ট আছে বাবা এখানের মধ্যে, সেটা হচ্ছে এই যে গাঢ়, এই যে দেখো এখানে ক্ষেত্রে কার্বন অক্সাইড যে ডেল এইচ এর মান, এই যে ডেল এইচ, কখনো কখনো ডেল এইচ না দিয়ে বন্ধন শক্তিটা বের করতে বলতে পারে,
অবশ্যই ডেল এইচ রিলেটেড সব ম্যাথ বাসায় করে ফেলবা। হয়তো বা বন্ধন শক্তির মান বের করতে পারে বলতে পারে, অথবা বন্ধন শক্তির মান দিয়ে ডেল এইচ এর মান বের করতে বলতে পারে। এখন দুইটা করার তো সময় নাই, এক্স যদি এটা চায় তখন এক্স ধরে নিয়ে এটার মান বসাই দিব। আই হোপ তোমরা পারবা ইনশাল্লাহ, না পারলে জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ তোমরা পারবা। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের কথা যদি আমরা বলি, ঘ নাম্বার এটা পারবা, ডেল এইচ আর দেখাবো না। ঘ নাম্বার প্রশ্ন যদি বলি, এই যে দেখো এখানের মধ্যে বলছে যে 2 নাম্বার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কৌশল বিশ্লেষণ করো। তাহলে 2 নাম্বার ক্ষেত্রে দেখো এখানে কি আছে, সবসময় মনে রাখবা গাঢ় সোডিয়াম ক্লোরাইড যদি বলে, গাঢ়, আই রিপিট বাবা, যদি কখনো গাঢ় বলে, সো যদি কখনো কি বলে গাঢ়, গাঢ় মানে বুঝবা পানি আছে, পানির সাথে সোডিয়াম ক্লোরাইড আছে, দুইটা জিনিস আছে। গাঢ় সোডিয়াম ক্লোরাইড বললে কি আছে, পানি আর সোডিয়াম ক্লোরাইড আছে, সবসময় মনে রাখবা। এরকম যদি বলে মনে মনে মনের চোখ দিয়ে তুমি চিন্তা করে নিবা, পানিটাকে ভাঙলে এই দ্রবণে, মানে এই দ্রবণের মধ্যে কি কি থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, পানি থাকলে হাইড্রোজেন প্লাস, তার পরবর্তীতে হাইড্রোক্সাইড মাইনাস। এখন আমরা জানি ক্যাথোডে কারা যায় ক্যাটায়ন, অ্যানোডে কারা যায় অ্যানায়ন। ক্যাথোডের বিক্রিয়া যদি আমরা বলি ক্যাথোড, ক্যাথোডে কারা যাবে ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন কোনটা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা ক্যাটায়নের মধ্যে কে যাবে, ওই যে আমরা একটা সারি পড়ছি না, কে না কে ম্যাকগাইভার এলো যেন ফিরে পাবে সোনা, হাই গুলঙ্গার হাজিয়া আজি পেটাবে আমায়, এইগুলোর মধ্যে যে বেশি নিচে থাকবে সে আসলে ক্যাথোডে যাবে। দুইটার মধ্যে নিচে কে, উত্তর হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন ক্যাথোডে যাবে, গিয়ে কি করবে বলতো বাবা, এখানে ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। সমতা করলে জিনিসটা অনেকটা এরকমটা দেখায়। আর অ্যানোডে কে যাবে, এই অ্যানোডে সক্রিয়তাটা মানবে না, ঘনমাত্রা মানবে। এখানে ক্লোরিনের ঘনমাত্রা বেশি হাইড্রোক্সাইডের থেকে, কি বেশি, ঘনমাত্রা বেশি, এটা সক্রিয়তা সিরিজ মানে না বাবা। তো ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কেমন হবে বাবা, তাহলে অ্যানোডের রিঅ্যাকশনটা কি হবে, অ্যানোড যাবে, অ্যানায়নটা যাবে অ্যানোডের মধ্যে, ক্লোরিন মাইনাস কি করবে, সে আসলে ইলেকট্রন কি করবে, রিসিভ করবে। দুইটা ক্লোরিন মাইনাস একদম সমতা করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তাহলে বেঁচে থাকলো কে ভাইয়া, বেঁচে থাকলো সোডিয়াম আর এখানের মধ্যে হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম আর হাইড্রোক্সাইড মিলে কি তৈরি করবে, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো, মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসবে, এইগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে, এগুলো না পড়লেই বিপদ, বুঝছো, না পড়লেই বিপদ। তার পরবর্তীতে দেখো, আই হোপ এগুলো পারবা এখন থেকে। এই 8 নাম্বার অধ্যায়ের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। পরে যদি 9 নাম্বার চ্যাপ্টারের কথা বলি, নিউক্লিয়ন সংখ্যা, এগুলো পাবা। এই যে দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো যদি তুমি আমাকে বলো ভাইয়া 9 নাম্বার অধ্যায় থেকে সিকিউ এর জন্য কি পড়বো, আমি বলবো ওই যে ক্ষারের যে চিহ্নিতকরণ, অর্থাৎ অর্ধক্ষেপণের একটা পার্ট আছে, অর্ধক্ষেপণের একটা পার্ট আছে, এইটা পড়ো। 9 নাম্বার চ্যাপ্টার থেকে একটাই পড়ো, এটাই কমন আসবে। কি রকম ভাইয়া, দেখো এখন বলছে এই যে দেখো প্রথম প্রশ্ন, উদ্দীপকের সমীকরণটা সমতা করো। খুবই সোজা, উদ্দীপক কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সমতাকরণ তো বাবা 1-2 বাচ্চা পারে। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি কি জানো এখানের মধ্যে অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড মিলে কি হয়, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। মজার ব্যাপার দেখো, এখানে হাইড্রোক্সাইড কয়টা বুঝছো, হাইড্রোক্সাইড আমি এখানে কয়টা দিছি, 3টা। এখানের মধ্যে হাইড্রোক্সাইড কয়টা, 1টা। তো দেও এখানের মধ্যে 3 সমতা করার জন্য হাইড্রোক্সাইডটা মিলাইলাম, খুবই ভালো কথা। এখানের মধ্যে সোডিয়ামের সাথে কি যুক্ত হয়, ক্লোরিন। তাহলে এখানে দেখো ক্লোরিন কয়টা, 3টা। এখানে সোডিয়াম কয়টা, 3টা। যদি তুমি এখানে সামনে 3টা দাও তাহলে সোডিয়ামও 3টা মিলে যায়, ক্লোরিনও 3টা মিলে যায়। সমতা, এটা তো গিফট প্রশ্ন, এটা একদম গিফট প্রশ্ন। দেখো এবার দেখো পরের প্রশ্নটা, আমি যেটা বলছি অর্ধক্ষেপের পাঠ থেকে প্রশ্ন আসবেই আসবে, মানে কোনো মিস নাই। আমারও দুষ্টামি শুরু করছে, ঠিক আছে বাবা, আমরা একটু ইয়া করতেছি। তোমরা বলো তো দেখি একটু, এই যে চলে আসছে, এই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা চলে আসবে এখনই। সো তোমরা আমাকে একটু বলো তোমাদের প্রিপারেশন কি রকম, বলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কি রকম, বলো। কেমিস্ট্রি পরীক্ষা তো ফাটাই দিতে হবে ইনশাআল্লাহ। কেমিস্ট্রি পরীক্ষা পুরা উড়াধুরা ফাটাই দিতে হবে। পুরা উড়াধুরা কেমিস্ট্রি পরীক্ষা ফাটাই দিতে হবে ইনশাআল্লাহ, কিন্তু পুরা একদম ফাটাই দিতে হবে।
কোনো উপায় নেই, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। এই 9 নাম্বার চ্যাপ্টারটা হলে 12 নাম্বার চ্যাপ্টারে একটা কনসেপ্ট বা একটু ধারণা নিয়ে আমি চেষ্টা করব 12টার মধ্যে শেষ করে দিতে। সো আই হোপ 12টার মধ্যে শেষ করতে পারবো। সো 12টার মধ্যে এই কারণেই শেষ করব, কারণ তোমাদের নিজেদেরও তো পড়াশোনার একটা ব্যাপার আছে। কালকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির একটা ক্লাস আছে বাবা, বুঝছো? ক্যান্সেল করি। সো কালকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রির একটা তুমি আসো বাবা। আচ্ছা চলে আসছে, চলো আমরা পড়ে ফেলি। এই যেটা বলতেছিলাম আরো, এই টাইপের প্রশ্ন খুবই আসে পরীক্ষায়। লালচে বাদামি সবসময় মনে রাখবা কয়েকটা বিক্রিয়া বাবা, কয়েকটা বিক্রিয়া সবসময় মনে রাখবা। সেটা হচ্ছে যে আমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া পরীক্ষায় আসতে পারে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইড কয়েকভাবে আসতে পারে, এইটা আমি কতভাবে আসতে পারে এটা আমি একটু লিখে দিই, জাস্ট একটা পড়লে বাকিগুলো সব কমন পেয়ে যাবা। আই হোপ ইনশাল্লাহ পেয়ে যাবা। দেখো আমি একটু একটা সাদা পেজ নিলে মনে হয় ইজি হবে জিনিসটা, একটা বড় পেজ পেয়ে যাব তাহলে। দেখো কয়েকটা রিঅ্যাকশন মনে রাখবা সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেখানো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেখানো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেখানো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দেখানো হয়। সবসময় মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পরীক্ষায় আসতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, অ্যালুমিনিয়াম নাইট্রেটও আসতে পারে। সো এইটার পরিবর্তে এরকমও দিতে পারে অ্যালুমিনিয়াম NO3 এখানের মধ্যে 3 এরকম দিতেই পারে বাবা, বাট ইজি, সব একই জিনিস। অ্যালুমিনিয়াম ক্লোরিনের জায়গায় নাইট্রেট দিয়ে দিতে পারে। তো তার পরবর্তীতে এখানের মধ্যে দিতে পারে হচ্ছে গিয়ে তোমার ফেরিক FeCl2 দিতে পারে, প্লাস হচ্ছে পরীক্ষার মধ্যে দিতে পারে FeCl3 দিতে পারে, আবার পরীক্ষার মধ্যে হচ্ছে CuCl2 দিতে পারে। দেখো বাবা সবসময় মনে রাখবা এই যে ক্লোরিনের জায়গায় যে সবসময় ক্লোরিন পরীক্ষা দিবে ব্যাপারটা এমন না, যেমন কপারের পরিবর্তে কপার সালফেট দিতে পারে। বাট তুমি একটা জিনিসে ফোকাস করবা, সেই জিনিসটা হচ্ছে ভাইয়া সামনের পার্টটা ঠিক আছে কিনা, অ্যালুমিনিয়ামের দিকে ফোকাস রাখবা, আয়রনের দিকে ফোকাস রাখবা, এই আয়রনের দিকে ফোকাস রাখবা। ওয়ান লাস্ট রিঅ্যাকশন আছে সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এই কয়েকটা থেকে একটা 100% কমন পাবা, শতভাগ লিখে রাখো। কেউ তো এরকম বলতে পারো যে ভাই আপনি কি প্রশ্ন দেখছেন? হ্যাঁ ভাই এখান থেকে প্রশ্ন আসবে, না আসলে আমাকে এসে জিজ্ঞেস করো ভাইয়া বলছেন এখান থেকে প্রশ্ন আসেনি। মনে রাখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এটা হয় কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ তারপরে কি উৎপন্ন দরকার নেই, ওগুলোটা ম্যান্ডেটরি। FeOH2 একটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড এখন যেটা লিখতেছে, আর উপরেরটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। তার পরবর্তীতে দেখো সো এখানের মধ্যে অন্য কিছুও দিয়ে দিতে পারে। সো মানে জাস্ট ক্লোরিনের জায়গায় নাইট্রেট দিতে পারে, বাট ফোকাস রাখবো এইগুলো সামনের দিকে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড, বুঝছো? তার পরবর্তীতে দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা হয় যদি তুমি অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করো এই অর্ধক্ষেপটা হবে সাদা, মনে রাখবা, মুখস্থ করে যাবা। আয়রন যদি দেয়, যদি আয়রন 2+ হয়, কিভাবে বুঝলাম? দুইটা ক্লোরিন মানে দুইটা, যে দুইটা হাইড্রোক্সাইড মানে 2+। তো যদি কখনো 2+ পাও তাহলে মনে রাখবা ফের আছে দন্তস্ব সবুজ। তার পরবর্তীতে আয়রন 3+ যদি কখনো পাও তাহলে মনে রাখবা এটা হচ্ছে ফেরিক তৈরি করে, ফেরিকটা হচ্ছে বাদামি কালার, ফেরিক লিখে দিলাম আবার, ফেরিকটা হচ্ছে বাদামি কালার। এই যে কখন কোন অর্ধক্ষেপ তৈরি করবে একটা পেজেই পড়ো, বাকি সবকিছু ক্লিয়ার, সবকিছু কমন পাবা ইনশাআল্লাহ। এই যে দেখো এটা হচ্ছে সাদা কালার, সাদা কালারের অর্ধক্ষেপ। এটা হচ্ছে জিঙ্কটাও হচ্ছে, ও আচ্ছা উপরেরটা সাদা না, উপরেরটা নীল কালার হবে। সো উপরেরটা নীল কালারের অর্ধক্ষেপ হবে, নীল কালার। সো এই পরীক্ষার মধ্যে কিন্তু খুবই আসে বাবা, খুবই আসে। এইগুলো পড়ো 9 নাম্বার চ্যাপ্টারে, আর অন্য কিছু দরকার নাই। ওই যে আসতে পারে প্রশমনের ভূমিকা টুমিকা, এগুলো আসতে পারে, বাট এগুলো লাগবে না।
এগুলো লাগবে না। তারপরে আসে 10 নম্বর চ্যাপ্টার, পরে আসো 10 নম্বর চ্যাপ্টার। তো 10 নম্বর আরেকটা, যে যদি ওই অধ্যায় থেকে প্রশমনের গুরুত্ব আসে বা অন্য কিছু আসে, দিও না, অন্য অধ্যায় থেকে উত্তর করো। এই অধ্যায় থেকে এইগুলো উত্তর করতে গেলে পুরো মারা খাওয়া যাবে, একদম অনেক বড় ধরা খেয়ে যেতে পারো, কারণ থিওরিটিক্যাল তো, টিচার চাইলো মার্কস দিল না, কি করবা, কিছু করার নাই। তারপরে 10 নম্বর চ্যাপ্টার, প্লিজ রিকোয়েস্ট, প্লিজ এখান থেকে সিকিউ দিও না, এখান থেকে সিকিউ আসে না, এখান থেকে সিকিউ আসে না, যদি আসে প্লিজ দিও না। থিওরিটিক্যাল পার্ট না পারলে দেয়ালে পিঠ থেকে দিলে দেন দাও, বাট এই অধ্যায় থেকে সিকিউ উত্তর করতে গেলে ধরা খাবা নিশ্চিত, কারণ এখানে টিচার অনেক কষ্ট করে পড়ে যাবা, টিচার নাম্বার দিবে না, টিচার একদমই নাম্বার দিবে না। তারপরে আসে হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার। 11 নম্বর চ্যাপ্টার থেকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ভাই আগামীকালকে দুপুর 12টায় 11 নম্বর চ্যাপ্টার থেকে আমরা পুরো রিভিশনে আসতেছি, তোমার সিয়াম ভাইয়া আর আমি ইনশাআল্লাহ। সো ওই ক্লাসটা জয়েন করে ফেলবা। 11 নম্বর চ্যাপ্টারে 15 নাম্বার আসে মোটামুটি, এটা আমরা একটু সময় নিয়ে শেষ করতে চাই, বুঝতে পেরেছো আমার কথা? সো লাস্ট ওয়ান যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন। আমি জানি না কারা কারা পড়েছো কি পড়ো নাই। সো আমাদের জীবনের রসায়নের যদি কথা বলি, এই চ্যাপ্টার থেকে যেটা আসে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার এই পার্টটা পড়বা, আমি দেখাই দিচ্ছি। ব্লিচিং পাউডার আসতে পারে, আরেকটা আসতে পারে হচ্ছে গিয়ে সাবান, সাবান প্রস্তুতি এবং সাবান পরিষ্কারের কৌশল, সেই সেম ভাবে ডিটারজেন্ট। সো ডিটারজেন্ট হচ্ছে প্রস্তুতি এবং এটা হচ্ছে পরিষ্কারের কৌশল। এই কয়েকটা পার্ট থেকে সিকিউ আসে এই অধ্যায়ে। চলো আমরা একটু দেখি। সো দেখো, এই যে এখানে প্রশ্নই বলছে যে 2 নম্বর যৌগ পরিষ্কারের কৌশল। 2 নম্বর যৌগ কোনটা? ব্লিচিং পাউডার। সো ব্লিচিং পাউডারের সংকেতটাও মাঝে মাঝে চলে আসে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা কিন্তু চলে আসে। ব্লিচিং পাউডারের সংকেত মনে রাখবা, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সো এইটা মনে না রাখলে কিন্তু একটু খবর আছে আসলে, আমি বলতে পারি। সো এইটা পরিষ্কারের কৌশলটা, প্রথমে পরিষ্কারের কৌশলের আগে তোমাকে যেটা দেখাইতে হবে, এটা একটু প্রস্তুতি দেখাবা। পরিষ্কারের কৌশলটার আগে পারলে একটু প্রস্তুতি দেখাবা। সো আমরা যদি পরিষ্কারের কৌশল, আই হোপ অনেকে জানো, এগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র। এই যে দেখো এখানে বলবে যে হ্যাঁ এগুলো উঠায় না, যে এগুলো আসলে ব্লিচিং পাউডার তখনই ব্যবহার করা হয় যখন যেই জায়গা থেকে ময়লা উঠে না, ময়লা উঠানোটা খুবই দরকার, বাট ময়লা উঠতেছে না, সেই জায়গায় আসলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। মানে যেখানে শরীর মানে হচ্ছে কাপড়ের রং করে একটু ঘাটতেরামি করে, ওই পার্ট গুলোতে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো, প্রথমে আমি যদি বলি ব্লিচিং পাউডারের পার্টটাই, যে দেখো এই যে ব্লিচিং পাউডার কি করবে, আমরা পানিতে দিব, পানিতে দেওয়ার পর ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে দেখো, এই যে দেখো হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, হাইপোক্লোরাস অ্যাসিড, এই যে দেখো হাইপোক্লোরাস অ্যাসিড গুলো, এই যে দেখো, এইটা একটু মনে রাখবে। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই যে কাজ হচ্ছে এই অক্সিজেন দিয়ে, জায়মান অক্সিজেন দিয়ে। প্রথম ধাপে দেখো, প্রথম ধাপে ব্লিচিং পাউডারে কি হয়, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, আর এই যে আমার টার্গেট হচ্ছে এই অক্সিজেনটা, বাবা এই অক্সিজেনটা, এখান থেকে একটু অক্সিজেনটাকে বের করতে পারছি। পরের ধাপে এই অক্সিজেনটাকে আমি যখন ভেঙে ফেলবো, এই জায়মান অক্সিজেন পাবো, এই অক্সিজেন দিয়ে পিটায় পিটায় আসলে ময়লাগুলো পরিষ্কার করব। এই যে দেখো, এই যে দেখো, পিটায় পিটায় আসলে রংগুলো পরিষ্কার করব। বুঝতে পেরেছো? এগুলো একটু থিওরিটিক্যাল পড়বা। দেখো এখানে বলছে 1 নম্বর অপেক্ষা 3 নম্বর, সবসময় মনে রাখবা। যদি কখনো তুলনা করতে বলে, সাবান ভালো করে পরিষ্কার করতে পারে নাকি ডিটারজেন্ট, তোমরাই বলো। আমরা কাপড় ধোয়ার জন্য কি ডিটারজেন্ট বেশি গুরুত্ব দেই নাকি সাবানকে বেশি গুরুত্ব দেই? অবশ্যই আমরা ডিটারজেন্টকে বেশি। আমি তো বাসায় সবসময় ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুই। তো সবসময় মনে রাখবে, ডিটারজেন্ট, আই রিপিট, ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া বেশি পরিষ্কার হয়। এবার বলছে পরিষ্কার যৌগ উত্তম। এবার পরিষ্কারের কৌশলটা ব্যাখ্যা করবে। এই যে এরা পরিষ্কার জাস্ট দেখানো আছে, জাস্ট এইগুলো একটু পড়ে নিবা নিজে থেকে। আসলে এগুলো মানে হাইড্রোফোবিক, পানি বিকর্ষী, হ্যাঁ এইগুলো চাপ দিলে একটু হাইড্রোফোবিক গুলো, পানির আকর্ষী গুলো বা পানি বিকর্ষী গুলো পানি থেকে দূরে সরে যায়। এগুলো একটু পড়লে আই হোপ তোমরা পেয়ে যাবে। তার পরবর্তীতে আসো, এই যে দেখো আবারও হচ্ছে গিয়ে ওই যে দেখো সেম ভাবে বলছে উভয় পাত্রের জীবাণু, এই যে উভয় পাত্রে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করলে ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। দেখো ব্লিচিং পাউডার, আর একটা হচ্ছে ভিনেগার, এটা জৈব যৌগের পার্ট। ভিনেগার দিয়ে খাবার সংরক্ষণ করা হয়। আর এখানে মধ্যে ব্লিচিং পাউডার দিয়ে কিভাবে আসলে কাপড় পরিষ্কার করা হয় একটু আগে পড়লাম। পানির সাথে প্রথমে রিঅ্যাকশন দিব, তারপরে এই যে দেখো হাইপোক্লোরাস তৈরি করব, তার পরবর্তীতে দেখো সেটা অক্সিজেন তৈরি হবে, এই অক্সিজেনটা মৃত জীবাণু তৈরি করবে।
বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? সো এইগুলো তো তোমরা পারো এমনি তো জীবনে, যারা পারো না আসলে ভিনেগারেরটা, আগামীকালকে দুপুর 12টায় কিন্তু জৈব যৌগের লাইভ ক্লাস আছে। দুপুর 12টা থেকে 1টা 1:30 2টা হতে পারে ম্যাক্সিমাম, ইনশাল্লাহ সেই ক্লাস করলেই তোমরা কমন পেয়ে যাবে। আই হোপ এইগুলো বুঝতে পারবা তখন। সো তার পরবর্তীতে দেখো এই জায়গায় একটা সুন্দর বিক্রিয়া দিছে, আমি তোমাকে বলি এই জায়গায় এই যে দেখো একটা অদ্ভুত রিয়াকশন দিছে যেটা তোমার বইয়ের মধ্যে তেমন ভাবে নেয়া নাই। আই রিপিট, তেমন ভাবে দেয়া নাই। সবসময় মনে রাখবে, এইটা দেখে ঘাবড়াইও না। দেখো সাবান তৈরির প্রস্তুতির কৌশলটা আমি তোমাদেরকে একটু দেখাই, সাবান প্রস্তুতির ক্রিয়া কৌশলটা একটু দেখাই। দেখো CH2 লিখবা, CH লিখবা, CH2 লিখবা, তার পরবর্তী C ডাবল ও দিবা, C ডাবল ও, C ডাবল, তার পরবর্তীতে এখানে দিবা C17H35। বুঝছো? বুঝছো? C17H35 এভাবে মনে রাখবা। C17 সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড, C17H35, C ডাবল ও গুলো লাল দিয়ে দাও তাহলে বুঝতে সুবিধা হবে। একটু পরে যেমন রিঅ্যাকশন গুলো করবো তখন বুঝবা। C ডাবল ও, C ডাবল ও, C ডাবল ও। এখন দেখো এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করবো। খার, এটা একটা ফ্যাটি অ্যাসিড, উচ্চতর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আর এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় কি হয়? উৎপন্ন হয় লবণ আর পানি। কিন্তু এখানে একটা ভিন্ন জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে সাবান তৈরি হবে। সবসময় মনে রাখবে এরকম যদি রিঅ্যাকশনটা পাও তোমরা বা করে ফেলো, প্রথম ধাপে যেটা করবা এইটাকে আলাদা করবা। এই যে এই পার্টটার সাথে এই পার্টটার সাথে তোমার যে এই যে এখানে 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, এই যে হাইড্রোক্সাইডটা আছে এই হাইড্রোক্সাইড বাবাজির সাথে এই পার্টটা রিঅ্যাকশন দিয়ে দিবা। অর্থাৎ এই জায়গায় একটা হাইড্রোক্সাইড দিবা, এই জায়গায় একটা মনে মনে হাইড্রোক্সাইড দিবা, এই জায়গায় একটা মনে মনে হাইড্রোক্সাইড দিবা। অর্থাৎ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড পার্টটা এটার সাথে যুক্ত হবে, CH2 CH CH2। তাহলে এখানেও দেখো হাইড্রোক্সাইড, এটা হাইড্রোক্সাইড, এটাও হাইড্রোক্সাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্লিসারল। তার পরবর্তীতে সাবান কই পাইলাম ভাই? এই যে বাকি যে পার্টটা আছে C17H35 কয়টা আছে? উপরে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা আছে ভাইয়া। C17H35 লিখে ফেলো। তার পরবর্তী দেখো C ডাবল ও কয়টা আছে ভাইয়া? 3টা, তাহলে C ডাবল ও লিখে ফেলো। তার পরবর্তীতে এই যে বাকি যে পার্ট কয়টা সোডিয়াম আছে ভাইয়া? 3টা, যে লিখে ফেলো। সো অ্যামাউন্ট তো আমি এখানে একটা একটা করে লিখলাম। C17H35 এটাও একটা, C ডাবল ও এটাও একটা, সোডিয়াম এটাও একটা, বাট এটা আমাকে 3টা সমতাকরণের জন্য আমি সামনে 3 দিব। এই যে এটাই সাবান। এটা একটু মনে রাখবা, পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই আসতে পারে, এটা খুবই আসতে পারে বাবা, একটু মনে রাখবা বাবা রে, নয়তো মুশকিল। বুঝছো? এই যে এখানের মধ্যে গ্লিস টিলিস এগুলো পাবা। সো বাচ্চা কাচ্চারা, আই হোপ তোমরা বুঝতে পারছো। সো কি অবস্থা? ক্লাসটা আমি ইন্ড করে দিব এখন। সো কি অবস্থা বলো? রাত মোটামুটি তোমাদের ধৈর্য মাশাআল্লাহ অনেক অনেক ভালো। ভাইয়া স্লাইড পাবো না? অবশ্যই স্লাইড পাবা, অবশ্যই অবশ্যই স্লাইড পাবা। এই যে আমি ক্লাসটা শেষ করার পরবর্তীতে একটা পোস্ট দিয়ে তোমাদেরকে ক্লাসের স্লাইডটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে আগামীকালকে ঠিক ঠিক বিকাল তো না, দুপুর 12টায়, আর বিকাল 4টায় এমসিকিউ সলভিং ক্লাস আছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, পড়াশোনা করো, রিভিশন করো বেশি বেশি। সবাই ভালো থাকবা বাচ্চা কাচ্চারা। আসসালামু আলাইকুম।